মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। শীত শেষ হয়ে গরমের শুরু এখন। এই বসন্তকালটা আমার ভারী প্রিয়। পথে বেরোলেই নানান ফুলের যে সম্ভার নিজের আঁখি পল্লবকে দুদণ্ড শান্তি এনে দেয়, তা তো বলার অপেক্ষা রাখে না। শৈশবকালের কথা মনে পড়ে যায় বড্ড। রাস্তার দুপাশে কত সব নাম না জানা ফুল ফুটে থাকত। কোনোটা পলাশ, কোনোটা মহুয়া, আবার কোনোটা মুচকুন্দ। নামকরণ জিনিসটাকে বড্ড ভয় লাগতো আমার, গুলিয়ে ফেলতাম কিনা। তবুও প্রকৃতির মাঝে বসে ফুলের বিভিন্ন নাম জানার আগ্রহ কোনো দিন কমত না। যদিও বা কখনো চোখে দেখে মুখস্থ করার চেষ্টা চালাতাম, তাও সে একই হাল। পলাশ ফুলকে কখনো বলতাম অশোক, তো কখনো মাদার গাছের নাম হতো স্বর্ণ শিমুল। বোঝো কাণ্ড। এসব নামের ঝামেলা বহুদিন মিটেছে। সামনেই তো দোল উৎসব। এই সময় আগে কতই না আনন্দ হতো। শরীরের যাতে কোনো ক্ষতি না হয় তার দিকে মা নজর রাখতেন বিস্তর। বাড়িতেই নানান সরঞ্জাম দিয়ে ভেষজ আবির তৈরি করতে কোনো বছর ভুলতাম না। আমিও সেসব রংটং মেখে ভূত হয়ে বসে থাকতাম। চিত্তে এক অনাবিল আনন্দ হতো। আজ বহু বছর হলো সেসবের পাট চুকেছে। এখন আর রং আবির দেখলে মনে সেই শিহরণ খেলে না। বড়দের পায়ে আবির দেওয়া নিয়ে বকুনিটাও ঘুচেছে বই কি। সব মিলিয়ে ডামাডোল অবস্থা। বিয়ের পর কয়েক বছর উৎসব পালন করেছি স্ত্রীকে আনন্দ দিতে, কিন্তু সময়ের জাঁতাকলে সেও উপলব্ধি করেছে এসব মাতোয়ারা আমার একেবারেই টানে না, বরং মনের পরিবেশকে আরো গুমোট করে তোলে। অর্ধাঙ্গিনী হয়ে মন বুঝবে না, এ তো হয় না। তাই সে আমায় এসবে আর জোর করে না। আমিও তাই ওই আনন্দটাকে মাটি করেছি অনেক কাল। মনটাকেও তুলে রেখেছি জমাট বাঁধিয়ে বরফের মতো। দুদিন আগেই আমার স্ত্রী বলছিল এবছর দোলে সে বাড়িতেই থাকবে। প্রতিবার সে তার বাবার বাড়িতে গেলে আমি একাই নিঃসংকোচে এখানে পড়ে থাকি। আসল ঘটনা স্ত্রী জানলেও শ্বশুর বাড়িতে তা বোঝানো সম্ভব হয়নি। অগত্যা আমার নামের আগে একটা বেরসিক যোগ হয়েছে আর কি। সে জাগে ওসব কথা কানে না তুলেই নিজের মতো কাটাই। কিন্তু এবছর কি হবে তা বলা যাচ্ছে না। এসব মন খারাপের বেড়াজালের মধ্যে হাবুডুবু খেতে খেতে ভোর হলো। সূর্য তার আলো বিস্তৃত করে জেগে উঠল পূব আকাশে। সকাল সকাল অন্যান্য দিনের মতোই হাতে এক কাপ আদা সহযোগে গরম চা আর অন্য হাতে খাবারের কাগজটা মেলে বসেছিলাম। ঠিক এমন সময় দরজায় কড়া নড়ল। ভাবলাম দুধওয়ালা বুঝি। চায়ের কাপ রেখে দৈনন্দিন সংবাদপত্র ফেলে যেতে দেরি হওয়ায় যখন আবার কড়াটা নড়ল, তখন আমিও গলা হাঁকালাম, ওহে বাপু সবুর করো হে। সকাল সকাল কড়া নেড়ে নেড়ে কানের পোকা নাড়িয়ে দিলে হে। রোসো রোসো খুলছি। এই যে শুনছো, এই দুধটা নেব, বাটিটা দাও তো। দুধওয়ালাকে দুটো কথা বলে বউকে হাঁক পারলাম, কিন্তু তার দেখা না পেয়ে রান্নাঘর থেকে একটা সিলভারের বাটি নিয়ে যখন সদর দরজার দিকে দুপা বাড়িয়েছি, ততক্ষণে কড়া নাড়া আবার শুরু হয়েছে। মাথাটা চট করে গরম হয়ে উঠল। একে তো দুদিন ধরে মনে শান্তি পাচ্ছি না, তার মধ্যে এ আবার কি কেলো। উফ বাবা, শান্তি নেই। দরজা খুলে দুটো কথা শোনাতে যাব, অমনি নিজেই অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার এতক্ষণের বোঝা সম্পূর্ণটাই ভুল, কারণ আমার চোখের সামনে কোনো দুধওয়ালা দাঁড়িয়ে নেই। তার বদলে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় বন্ধু কিশোরী। অবাক হওয়ার আশ্চর্যতায় দুধের বাটিটা হাত থেকে নামাতে ভুলেই গেলাম। ও হে, আমি দুধওয়ালা নই হে। তা একান্তই যদি তোমার দরকার হয় তবে চলো, গোয়ালার কাছ থেকে এনে দিচ্ছি। দুধ চাই? আমি কি আর জানি নাকি তুমি আসবে? তাছাড়া এই সাত সকালে তোমার দেখা মিলে কোথায়? আজকাল তো ডুমুরের ফুল দেখা যায়, তবু তোমার দেখা পাওয়া যায় না।
তা বলি, এতদিন বাদে কি মনে করে বন্ধুবরের কথা ভুলেছ যে বিলক্ষণ, তা আমার বলবার দরকার নেই। এতদিন বাদে কি মনে করে শুনি? আহা, কত প্রশ্নের ঝড় তুললে তুমি, উত্তর দেওয়ার সময়টুকু তো দেবে। ঘরের বাইরে দাঁড়িয়ে কেমন আতিথেয়তা তোমার! লজ্জায় জিভ কাটলাম। দরজাটা বন্ধ করে বসার ঘরে যেতে যেতে বললাম, হে, একদম খেয়াল ছিল না। তুমি কিছু মনে করো না। না না, তা করব কেন? সকাল সকাল যখন এসেছি তখন বৌঠানের হাতের এক কাপ গরম চা পেলে কেই বা আর কি মনে করবে। রান্নাঘর থেকে বউয়ের সাড়া পেলাম। চা নিয়ে এসে আসছে এটা নিশ্চিত হতেই কিশোরী গল্প জুড়ল। তা বলি, খবর কি তোমার? শুনলাম জ্বরে পড়েছিলে। আবহাওয়াটা বদলাচ্ছে ঘন ঘন, এই সময়টা একটু শরীরের দিকে নজর দাও, নয়তো যে বিছানায় পড়বে। সামনেই তো দোলযাত্রা উৎসব, সেসব নিয়ে কোনো ভাবনা চিন্তা হলো? প্রথমত তুমি বলো, তুমি কিভাবে জানলে আমার জ্বরের কথা? সময় আর কাজের চাপে এসে উঠতে পারি না, মানে যে খবরও রাখি না এমন নয়, বাজার থেকেই শুনেছি। সে যাক, এবার আসল কথায় আসো। দোল তো বছর বছর আসে, উনি আর কি ভাববো। তোমার বউঠান এবার বাপের বাড়িও যাবে না, সুতরাং সেদিনটাও আর 5টা দিনের মতোই কাটবে বলা যায়। কথা বলতে বলতেই আমার স্ত্রী ঘরে প্রবেশ করলো। গরম চায়ের কাপটা টেবিলের উপর রেখে যখন সে বিদায় নিল, ততক্ষণে কিশোরীর চোখের কোণে একটা খুশির আমেজ ফুটে ওঠার চিহ্ন আমার চোখের আড়াল হলো না। শোনো না, আমার কাছে একটা জব্বর বক্তব্য আছে, এই ক্ষেত্রে আমি তোমার কোনো গাইগুই শুনবো না। কিশোরীর কথা শেষ হওয়ার আগেই রান্নাঘর থেকে বউয়ের আওয়াজ শুনতে পেলাম। তার সারমর্ম এই যে দোলযাত্রার ভাবনা সে ইতিমধ্যে ভেবে ফেলেছে, কারণ বাপের বাড়ি থেকে ইতিমধ্যে ডাক এসেছে। আমি যদি না যাই তবে সে একাই অন্যান্য বারের মতো চলে যাবে। বাহ, তাহলে তো ভালোই হলো। ওই দিন তুমি একদম ঝাড়া হাত পা। তাহলে এবার আমার জব্বর কথাটা শোনো। এবছর দোলযাত্রায় চলো, ঠাকুরমশাইয়ের পায়ে একটু আবির দিয়ে আসি। চারিমায়ের মনটাও ভালো লাগবে। বাচ্চা মেয়ে বলে কথা, রং খেলা তো আর সেভাবে হয়ে ওঠে না। আমরা গেলে তার মনেও একটু খুশির হাওয়া লাগবে। না হে কিশোরী, কি বলো তো, আমার কথাটা শেষ হলো না তার আগেই আমায় থামিয়ে কিশোরী বলে উঠল, দেখো বাপু, কোনো ইচ্ছে পেশ করার জন্য আমি তোমায় বলিনি। তোমায় আমি বিবৃতি দিয়েছি, আর বন্ধুত্বের জন্য এটা পালন করাও আবশ্যক। এই বলেই সে চায়ের কাপটা তুলে এক চুমুকে চা শেষ করে উঠে দাঁড়ালো। অনেক তাড়া আছে, আজ চলি। দোলের দিন সকালে তৈরি থেকো, আমি কিন্তু নিতে আসবো। আমায় ভাবার আর সময় দেয়নি সে। তড়াক করে উঠেই দরজা খুলে হাঁটা লাগালো। স্ত্রীকে বলতে সেও খুশি মনে সম্মতি দিল, শুধু নয় বরং একরকম জোর করলো বলা চলে। দিন কাটতে কাটতে দোলের দিন উপস্থিত। সকাল সকাল স্ত্রী বেরিয়ে যাওয়ার মিনিট 10 মধ্যেই কিশোরী হাজির। বাহ, স্নান টান সেরে হলুদ পাঞ্জাবি পরে একেবারে তোমাকে তো কার্তিক ঠাকুর লাগছে। আবির নিয়ে আমি হাজির, এবার চলো বেরিয়ে পড়া যাক। বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মোড় থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট নিতে আমরা ভুললাম না। মঠ লেনে যখন পৌঁছলাম তখন সকাল 10:30 হবে। আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন, শুভ দোলযাত্রা। দরজা খুলেই বাক্যালাপ করতে করতে প্রণাম সেরে নিল চারি। আমরা ঘরে প্রবেশ করলাম। আপনারা বসুন, বাবা এক্ষুনি আসছে। রান্নাঘর থেকে ঠাকুর মশাইয়ের হাঁক শুনতে পেলাম। বসো বসো, আমি আসছি। মিনিট 2 অপেক্ষা করার পর অপেক্ষার অবসান ঘটল। কি হে, তা কেমন আছো তোমরা সব? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ঠাকুর মশাই, আমরাও ভালো আছি, সাথে বাড়ির সবাই। তা আপনার শরীর ঠিক আছে তো? তা আছে বটে। চারিমা আমার খুব যত্নবাত্তি করে কিনা। আজ তো দোলযাত্রা, তাই আপনার কাছে চলেই এলাম। একটু পায়ে আবির না দিলে মনটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। কিশোরীর কথায়
ঠাকুর মশাই হেসে উঠলেন, বেজায় খুশি হয়ে বললেন, তা বেশ বেশ, এমন একটা দিনে তোমাদের দেখে যে খুশি লাগছে তা বোঝাতে পারবো না। বড়ই আনন্দ লাগছে তোমরা এসেছো বলে। তা আবির দেবে বলেছিলে তো, দাও দাও আবির দাও। ঠাকুর মশাইয়ের পায়ে আবির দিয়ে আমরা দোলযাত্রার শুভ সূত্রপাত করলাম। তারপর চারি এসে আমার গালে আবির দিল। আমি আর কিশোরীও আবির দিলাম একে অপরকে। আবির মাখানো শেষ হলে আমরা তক্তপোষে বসলাম। ঠাকুরমশাই রান্নাঘরে গেছিলেন। ইতিমধ্যে তিনিও এসে পড়লেন রান্নাঘর থেকে। তার হাতে লুচির ডালা আর ছোলার ডাল। এসব দেখে আমাদের দুজনের চোখ চিকমিক করে উঠল। আরে বাপরে, এত সব আয়োজন! আমি জানতাম, বুঝলে, তোমরা যে আসবে তা বিলক্ষণই জানতাম। তাই কাল রাতেই সব আয়োজন সেরে রেখেছিলাম। সকাল থেকে বাপ মেয়েতে লেগে পড়েছি। ওই লুচিগুলোও তৈরি করেছি আর সঙ্গে করে ডালটাও করলাম। এত সব রান্না তো আমি কখনো আগে করিনি, এই প্রথমবারই করলাম বটে। দেখো দেখি মুখে দেওয়া যায় নাকি। দাঁড়াও দাঁড়াও, আমি বরং বেড়ে দিচ্ছি তোমাদেরকে। একে একে থালা চলে এলো। চারিমা তাতে একে একে গরম গরম ফুলকো লুচি সাজিয়ে দিল। ঠাকুরমশাই ডালাটা এগিয়ে দিতে যাবে, অমনি আমি আরো দুটো থালা এগিয়ে দিলাম। একসাথেই বসে যাব চারজন। একসাথে খাওয়ার মজাই আলাদা। মুখে দিয়ে দেখলাম দুটোই দুর্দান্ত হয়েছে, অসামান্য স্বাদ একদম। বেড়ে রান্না হয়েছে এ কথা স্বীকার না করে পারছি না ঠাকুরমশাই। আপনি কখনো করেন না অবশ্য, এত ভালো কিভাবে রাঁধলেন বলুন তো? আমায় দিলে তো বোধহয় না জানি কত ছড়াতাম। অপূর্ব হয়েছে চারিমা, খুব ভালো, খুব ভালো। যাক, তোমরা তৃপ্তি পেয়েছো, এতেই শান্তি। নাও নাও, আরো দুটো করে নাও দেখিনি। পেট ভর্তি করে লুচি আর ছোলার ডাল খেয়ে আমরা আবার বসে পড়লাম। তা এবার বলো, তোমরা এখন কি শুনতে চাও? দোলযাত্রা উপলক্ষে আবির খেলা, খাওয়া দাওয়া তো সবই হলো। এবার যে তোমাদের মনটা একটা গল্পের আশায় দুর্নিবার হয়ে উঠেছে তা আমি বেশি জানি। বলো বলো, কি গল্প শুনতে চাও বলো দেখিনি। এই জন্যেই বোধহয় আমি বলি যে আপনি হলেন অন্তর্যামী, সব বুঝে যান। যাক, তাহলে আর লজ্জা পেয়ে লাভ নেই। লজ্জার মাথা খুইয়ে বলেই ফেলি, অনেক গল্প তো আপনার মুখে শুনেছি ঠাকুরমশাই। দেব দেবী, ভূত প্রেত, পিশাচিনী, ডাকিনী, সে অনেক বিস্তর হয়েছে। কিন্তু উচ্চ নিম্নমার্গের মধ্যে যে হাকিনী বিদ্যার কথা শুনেছি, তা নিয়ে আপনার মুখে তেমন কোনো ঘটনা শুনিনি। এমন কিছু কি আপনার জীবনে ঘটেছে? তা ঘটেছে বই কি। আমার জীবনযাত্রার অভিজ্ঞতায় ডালাটা তো বড্ডই ভারী, তাই না? টাকা পয়সা না পাই ঝুলি ভরে দিয়েছে অনেক অভিজ্ঞতা। পাল্লা ভারী হতে হতে ঠেকেছে মাটির সঙ্গে প্রায়। এই হাকিনীর ঘটনা নিয়ে বলা হয়নি কোনোদিন। আর যখন বায়না ধরেছ তখন আমিও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তোমরা যা শুনবে তাই শোনাবো। তবে তার আগে বলো দেখিনি, হাকিনী সম্পর্কে তোমাদের ধারণা কিরকম? এবারে আমরা বিপদে পড়লাম, কারণ এসব সম্পর্কে আমাদের দুজনের জ্ঞান প্রায় শূন্য। মাথা চুলকাতে চুলকাতে আমি দুদিকে মাথা নাড়লাম, কিন্তু কিশোরী উত্তর দিল, ওই তো, আপনি একবার বলেছিলেন হাকিনী হলো খুব নিচু স্তরের এক পিশাচ। ওদের বুদ্ধি বৃত্তি সব নিচু স্তরের, তবে এরা ক্ষমতায় বিশাল প্রবল। এদেরকে ডাকা হয় কাউকে মারার জন্য, আর একবার আহ্বান করলে এরা প্রাণ না নিয়ে ফেরে না কোনো মতেই। যার জন্য এদেরকে চালনা করা হয় তাকে যদি না মারা যায়, তবে যে সাধক বা সাধিকা হাকিনীকে চালনা করবে তার প্রাণ নিয়ে যায় এই হাকিনী। আর এই হাকিনীকে জাগাতে হলে অশুচি যজ্ঞ করতে হয়। এতগুলো কথায় তারানাথ বেশ প্রসন্ন হলেন। তারপর বললেন, ঠিক ঠিক, একদম সঠিকই জানো। তো এই ঘটনাটার মূল অংশে আছে এই হাকিনী। ঘটনাটা বলি তবে শোনো। আজ থেকে প্রায় 17 বছর আগের কথা। এবার আমি গেছিলাম বীরভূমের এক গ্রাম ইটন্ডাতে।
এই গ্রামের নাম একটু খুঁজলেই জানতে পারবে, হয়তো শুনেও থাকবে। এই গ্রামে হতো এক বিশেষ শিব পুজো। এবার শিবরাত্রির আগে আমি পৌঁছে গিয়েছিলাম এই গ্রামে। পরন্ত বিকেল তখন। বসন্তের এই সময়টা ভারী দারুণ। পাতা ছড়া মৌসুমে আশেপাশে ফুটেছিল বিভিন্ন সব ফুল। মহুয়া, পলাশ ছাড়াও সেবার আমি অনেক ফুলের সঙ্গে পরিচিত হয়েছিলাম। আকার কাঁটা, হিমঝুড়ি, রক্তকাঞ্চন, কুড়চি, কুসুম, গাব, কামারি, ঘোড়া নিম, জংলি বাদাম, জাকারান্ডা, দেবদারু, নাগেশ্বর, পলক জুঁই, পাখি ফুল, পালাম, বুদ্ধ নারিকেল, মণিমালা, রুদ্রপলাশ ইত্যাদি। এইসব ফুলের সমাহারে মনটায় আলাদাই খুশি এনে দিয়েছিল আমায়। যুবক বয়স হলেও যা হয় আর কি। মাইলের পর মাইল পথ একা হেঁটে পার করে দিয়েছি। বীরভূমের দূরত্বটা এখান থেকে নেহাত কম নয়, তা তো জানোই। এখানে পৌঁছে হাঁটতে হাঁটতে ওই গ্রামে পৌঁছাতে আমার কম সময় লাগেনি। সূর্যের তাপে সেই আগুন ঝলসানো ব্যাপারটা কিংবা সেই গনগনে ভাবটা এখন আর নেই। কোমল মৃদুমন্দ পরিবেশ, বিকেলের হালকা হাওয়ায় মনটা ফুরফুরে হয়ে উঠল। শরীরের শক্তি আর মনের জোর আরো বেড়ে উঠল আমার। শরীরে না ছিল মেদ আর না ছিল মনে কোনো সংকোচ। এইবার বাড়ি থেকে বেরোতে গিয়ে সে এক বিশাল কাণ্ড ঘটেছিল। এর ঠিক আগের বাড়ি আমায় বাড়ির লোক ধরে এনেছিল কিনা। প্রায় বছর খানেক আমি চুল দাড়ি কাটিনি। শত ছিন্ন পোশাক, বড় হতে হতে নখগুলো বেঁকে গেছিল শকুনের মতো, ময়লা জামা কাপড়। সে এক ঘটনা বটে। তাই এসবের পর বাড়ি থেকে কি আর বেরুতে দিতে চায় কেউ? কেউ চায় না। তবুও একরকম জোর করেই বলা যায়। সাধারণ মানুষ হলে একরকম, সংসারের বন্ধনে তাকে আবদ্ধ রাখা যায়। কিন্তু আমার বেলায় সেসব দিয়ে আর কার্য এগোয়নি। আমি তো চেয়েছিলাম বিরজা হোম নিয়ে সংসার ত্যাগ করব, কিন্তু সে আর হলো কই। বিরজা হোম করলাম ঠিকই, কিন্তু সংসার কি আর ত্যাগ হলো? এরকমই একদিন ফিরে এসেছিলাম আবার সংসার জীবনে। কিন্তু ফেরার আগে পর্যন্ত যে দাপটে ঘুরে বেরিয়েছি তা বিরাট আনন্দেরই বলা চলে। মনটা খারাপ হয়েছিল যখন সব ছেড়ে ছুড়ে সংসারে ফিরি। কিন্তু কি জানো তো হে, এটাও বেশ বুঝেছিলাম মনে মনে সংসার কামনা আমি মোটেই ত্যাগ করতে পারিনি। গুরুর কাছে ক্ষমা চেয়েছিলাম, তারপর আর কি। তবে তার আগে পর্যন্ত এত সব অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে যে আমার নিজেরই ভারী আশ্চর্য লাগে। আমি জানি হে কিশোরী, আমার অভিজ্ঞতাগুলো তোমাদের কাছে বিরাট বড় মাপের গল্প মনে হয়। লোকটা বোধ হয় 500 টানতে টানতে দিব্যি বানিয়ে এক একদিন এক এক রকম গল্প ফাঁদে। কিন্তু একমাত্র আমি জানি, আর আমার ঈশ্বর জানেন এসব ঘটনা ঠিক কতটা সত্য। ঠাকুরমশাই একটু আহত গলায় বললেন। তার কথাটাকে যে হেসে উড়িয়ে দেব তা পারলাম না। কিশোরী কেন, এ কথা আমার কাছেও সত্য যে যতক্ষণ ঠাকুরমশাইয়ের সান্নিধ্যে থাকি ততক্ষণ এক প্রবল নেশা চেপে ধরে, আর সেই নেশা থেকেই অতি প্রাকৃত গল্পগুলোকে গলধকরণ করি হেসে হেসে অবাক মুখে। কিন্তু যেই এই মটলেন থেকে বাইরে বেরিয়ে বাইরের খোলা আকাশের হাওয়া গ্রহণ করি, অমনি সেসব অভিজ্ঞতা গল্পের রূপ নেয়। কে যেন একটা বলেছিল, বিশ্বাসটাই সব কিছু। মনকে প্রশ্ন করি, আমরা কি বিশ্বাস করি না ঠাকুরমশাইকে? ঠাকুরমশাই আবার অভিজ্ঞতার ঝুলি খুলে মেলে ধরেন আমাদের সামনে। যাই হোক, মাঠে ঘাটে ঘুরতে ঘুরতে যখন ইটন্ডা গ্রামে পৌঁছেছি, মাথার ওপরে নানান ধরনের বিচিত্র পাখির ডাক। একটি বট গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করার পর পাশের একটি নদীতে নেমে হাত মুখ ধুয়ে পরিষ্কার হলাম। ঠান্ডা জল খেয়েও গলাটাকেও ভেজালাম বেশ। এই যে ভবঘুরে জীবনটা ছিল আমার, এর কিন্তু বেশ আনন্দও ছিল। না ছিল কোনো দায় দায়িত্ব, না ছিল কোনো বন্ধন বা বেড়া জাল। মুক্ত চিত্তে ঘুরে বেড়াও যেখানে দু চোখ যায়। নিজের ইচ্ছের খেয়ালে কোথাও থাকতাম তো কোথাও ইচ্ছের ডালি ভরলে সেখানে আমায়
আর কায় আর কার সাধ্যি। পথে পথে এদিক বিদিকের ঘুরেই তো চমৎকার মজা। নদীর পাশ বেয়ে হাঁটা শুরু করলাম। সূর্য ঢলে পড়তে লাগলো পশ্চিম আকাশে। দিগন্ত রেখা ছুঁয়ে গেছে ইতিমধ্যেই। অস্তমুখ সূর্যকে দেখে মনটা কেমন করে উঠল। গ্রামের পথে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। আর যদি সামনে থাকে দিগন্ত বিস্তৃত পথ, তবে তো কোনো কথাই নেই। সেসব ছেড়ে আবার হাঁটতে লাগলাম। গ্রামে পৌঁছেই পরিচয় হলো সেখানকার জমিদারের নায়েব মশাইয়ের সঙ্গে। প্রণাম। এখানে নতুন মনে হচ্ছে। আগে হ্যাঁ, একদমই নতুন, সবই পদার্পণ করলাম। এই গ্রামটি হলো ইটন্ডা গ্রাম। সে অনেক কাল আগের নাম, তবে সেই নাম বদলে এখন হয়েছে ময়ূরনগর। জমিদার মশাই পুনর্নামকরণ করেছেন। যাই হোক, আপনার পরিচয় জানতে পারি? নিশ্চয়ই, আমার নাম তারানাথ চক্রবর্তী। জ্যোতিষ চর্চা করি ওই একটু আধটু। ঘরেতে মন টেকেনি, তাই পথে বেরিয়ে পড়েছি। চলুন তবে জমিদার বাড়িতে। জমিদার মশাই খুব খুশি হবেন আপনাকে দেখে। সেসবের কোনো দরকার নেই, আমি একটি রাত গাছতলাতেই কাটিয়ে দেব। ভোর হতেই আবার নতুন পথে ভ্রমণ শুরু হবে আমার। তা বললে হয় নাকি? আমাদের গ্রামে এলেন আর গাছতলায় থাকবেন? জমিদার মশাই জানতে পারলে আমায় কর্মচারী থেকে একদম বাদ দিয়ে দেবেন। চলুন চলুন। অগত্যার উপায় কি? গেলাম জমিদার বাড়ি। এক সময় যে ভালোই দাপট ছিল তা বোঝা গেল বাড়ির গঠন দেখে। পেল্লায় রাজবাড়ির চেয়ে কিছু কম নয়, তবে মেরামতির অভাবও চোখ এড়ালো না। কোথাও বা দেওয়ালের পলেস্তরা খসে পড়ছে, তো কোথাও গাছের চারা উঠেছে গজিয়ে। লম্বা কাচারি ঘর পেরিয়ে বসার ঘরে পৌঁছলাম। কিসব দলিল দস্তাবেজ সাজিয়ে রেখে নায়েব মশাই আমায় নিয়ে পৌঁছলেন অতিথিশালায়। তারপর একখানা মাঝারি মাপের ঘর খুলে দিয়ে বললেন, এই যে আপনার ঘর। চাকরকে দিয়ে আমি আপনার রাতের খাবার পাঠিয়ে দেব। সন্ধ্যাহারও এক্ষুনি দিচ্ছে। ঘর লাগোয়া শৌচালয় রয়েছে, আপনি ব্যবহার করতে পারেন। নায়েব মশাই বেরিয়ে যাওয়ার পর একাই বসে রইলাম অতিথিশালার একটা ঘরে। জানালাটা খুলে দিলাম। বাইরে কালো আকাশে ঝকমক করছে তারারা। মিনিট 15 পর গরম গরম চা, ফুলুরি, আলুর চপ, ধোকা, বেগুনি সহযোগে মাখা মুড়ি দিয়ে গেল এক চাকর। সেটা খেয়ে কুঁজোর থেকে জল গড়িয়ে পান করলাম। একা বসে ঠিক ভালো লাগছিল না। বেরিয়ে এলাম ঘর থেকে। বাইরে বেরিয়ে দেখলাম নায়েব মশাই আবারও কি সব দলিল দস্তাবেজ নিয়ে কাজে মন দিয়েছেন। আমায় দেখে তিনি বললেন, জমিদার মশাই বোধহয় ফিরতে পারবেন না আর। রাত তো বাড়ছে, সন্ধ্যার মধ্যেই ফেরার কথা ছিল। রাতে ফিরলে আপনার কথা বলবো, আর না হলে কাল সকাল। ক্ষমা প্রার্থী এর জন্য। ইমাম, না না, ক্ষমা চেয়েছেন কেন? আমার কোনো তাড়াহুড়ো নেই। আজ রাত্রে তো আমি আছি নাকি। বাইরে এসে দাঁড়ালাম। আকাশটা অন্ধকারের মধ্যেও যথেষ্ট উজ্জ্বল। ধ্রুব তারাটাকে চোখে পড়ল। স্থির হয়ে এক কোণায় যেন সারা আকাশটাকে আলোকিত করছে। জমিদার বাড়ির পিছন দিকটায় আগে বাগান ছিল তা বুঝলাম, তবে মালির কাজের গাফিলতেই সেখানে এখন শুধু আগাছা চারা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আম গাছের একটা শেকড় থেকে বুঝলাম তার অস্তিত্ব ছিল কোনো এক সময়, কিন্তু সেটা কোনো কারণবশত কেটে ফেলা হয়েছে। ঘরে ফিরে এলাম। রাত তখন ওই 9:30 হবে। আমার ঘরের বাইরে নায়েব মশাইয়ের গলার আওয়াজ পেলাম। ঠাকুর মশাই, আপনার রাতের খাবার এনেছি, গ্রহণ করুন। জমিদার মশাই এখনো ফেরেননি, তাই না? আগে না, খুবই জরুরি কাজে গেছেন কিনা তাই দেরি হচ্ছে। কর্তামাও তো কতবার খবর নিলেন তার। আমি যে কি বলি। খাস চাকরকে পাঠাতে চাইলাম, তিনি তাকে সঙ্গে করে নিয়েও গেলেন না। পথে কোনো আপদ বিপদ যদি ঘটে। হা থাকো সব কথা, আপনি খাদ্য গ্রহণ করুন। উনি আসলে আমি জানাবো। বেশ, রাত যতই হয়ে যাক আমায় অবশ্যই জানাবেন। জমিদার বাড়ির ওপর একটি কালো মূর্তিমান বিভীষিকা ঘুরপাক খাচ্ছে। মহা বিপদে রয়েছে এই বাড়ি, সে কথা নিশ্চয়ই আপনাদের অজানা নয়।
আপনিও যে একই কথা বলছেন ঠাকুর মশাই, ওদিকে ওই পুরোহিত মশাইয়েরও একই দাবি। কে জানে সে এখন কেমন আছে। জমিদার মশাই এলে হয়তো জানা যাবে। উনি আসলেই না হয় সব কথা খুলে বলবেন আপনাকে। রাতের খাবার দিয়ে তিনি বিদায় নিলেন। সারা রাত জ্বলবার মতো যথেষ্ট পরিমাণ তেলের সঙ্গে একটি হ্যারিকেন এবং লণ্ঠন দিয়ে গেলেন নায়েব মশাই। রাত বাড়তে লাগলো। 10টা কি 10:30 হবে তখন। বারান্দায় বসে একটা সিগারেটে টান দিলাম। মনটা খুব উতলা হয়ে উঠেছে, অবশ্য হবে নাই বা কেন। জমিদার বাড়িতে যে এক অপমহাশক্তির বাসা বেঁধেছে তা আমি যথেষ্ট ভালো করেই বুঝতে পেরেছি। হ্যারিকেনের আলো জ্বালাতে গিয়ে আমি তার টেরও পেয়েছি। ঠিক এমন সময় বাইরে কতগুলো কুকুর ডেকে উঠল। জমিদার বাড়ির চারপাশে যেন কালো ছায়াবৃত্ত। কেউ দেখতে পাক চাই না পাক, আমি তা স্পষ্টই দেখতে পেলাম। রাত তখন 1টা হবে। বাইরে সদর দরজায় কড়া নাড়ার আওয়াজও পেলাম। মোতাবেক করা দারোয়ান গিয়ে এই বোধ হয় চাদর আমন্ত্রণ জানালো রাতের এই চেনা অতিথিকে। আমিও বুঝলাম জমিদার মশাই এসেছেন, কিন্তু বিছানা ছেড়ে উঠলাম না। তিনি যথাসম্ভব কাজ সেরে বসলেন বৈঠকখানায়। নায়েব মশাই তাকে ততক্ষণে বলেছেন আমার কথা। তার কিছুক্ষণ বাদেই অতিথিশালার আমার ঘরটিতে টোকা পড়ল। দরজা খুলে দাঁড়াতেই আধো অন্ধকারেও আমার চোখ বিস্ফারিত হলো। সামনে দাঁড়িয়ে আছেন এই ময়ূরগড়ের জমিদার মশাই। সৌম্য তার চেহারা, লম্বা গড়ন, টিকালো নাক, সুপুরুষ সর্বাঙ্গেই বলা চলে। নায়েব মশাইকেও লক্ষ্য করলাম, পাশে দাঁড়িয়ে রয়েছেন বিবর্ণ বদনে। এত রাতে ডেকে তোলার জন্য ক্ষমা প্রার্থী। আপনার কথা রাখতেই। এইভাবে ক্ষমা চাইবেন না, ক্ষমা প্রার্থনা করে লজ্জা দিলে বড়ই কষ্ট পাবো আমি। তবে নমস্কার জমিদার মশাই। ব্যবহারও সুপুরুষ তিনি। আমাকে প্রতি নমস্কার জানিয়ে বললেন, নমস্কার ঠাকুর মশাই, আপনি এই গ্রামে এসেছেন দেখে খুবই খুশি হলাম। নয় মশাই আমায় বলেছেন সবকিছু। জমিদার মশাইয়ের কথা শেষ হলো না। তার আগেই ঘরের হ্যারিকেন এবং লণ্ঠন দুটোই একসঙ্গে নিভে গেল। নায়েব মশাই একটু চমকিত হয়েই পড়লেন। দারোয়ান, দারোয়ান, তাড়াতাড়ি ডাকো রামুকে, লণ্ঠনটা নিভে গেছে। খাস চাকরেরও বিশ্রামের দরকার নায়েব মশাই, রাত তো কম হয়নি। লণ্ঠন বরং আমি জ্বালিয়ে দিচ্ছি। মুখে যতটা সহজভাবে বললাম, কাজটা ঠিক কিন্তু ততটা সহজভাবে হলো না। ঘরের মধ্যে একটা দমবন্ধকর ভ্যাবসা ভাব ফুটে উঠল ধীরে ধীরে। এগিয়ে গিয়ে জানলা দুটো পাল্লাই খুলে দিলাম। মুশকিল হলো এবার। জানালা দিয়ে যেটুকু আলো আসছে তাতে দেশলাই খুঁজে পাওয়া গেল না। নায়েব মশাইও হাত লাগালেন। বেশ কিছুক্ষণ তন্ন তন্ন করে খুঁজেও দেশলাই কাঠি আর দেশলাইয়ের বাক্স খুঁজে পেলাম না। না, গতিক সুবিধে ঠেকছে না। জানালার দিক থেকে ঠান্ডা একটা হিমেল বাতাস আসতেই যেন চিন্তাটা দিয়ে ঠান্ডার নিঃশ্বাস বয়ে গেল আমার। যথাসম্ভব মনে মনে মন্ত্রপাঠ করা শুরু করলাম। বিড়বিড় করে চলতে লাগলো আমার মন্ত্রপাঠ। ওং ক্লিং বটক বৈরাবন্নব, ওং কালী মহাকালী দুঃখ হারিণী দেবী, শত্রুনাশিনী মহাশক্তি, আমাদের রক্ষা করো। মিনিট 2 কি 3 হবে সব নিষ্ঠুর। আস্তে আস্তে ঘরটা বাইরে চাঁদের আলোয় ভরে উঠল। হাতড়ে হাতড়ে দেশলাইটাও খুঁজে পেলাম আমি। সঙ্গে সঙ্গে একটা কাঠি বার করে জ্বালিয়ে ফেললাম লণ্ঠনটা। ঘরটা আলোয় ভরে উঠল। আজকাল যে কি হচ্ছে এই বাড়িতে। যাই হোক, আমি এবার চলি। নায়েব মশাই বিদায় নিতে জমিদার মশাই বসলেন বিছানায়। তারপর শুধলেন, তা রাত তো ভালোই হলো ঠাকুর মশাই, তো ঘুমাবেন না? না, আমার অসুবিধা নেই, আপনি বলুন। তবে আসুন, উত্তরের বারান্দায় গিয়ে একটু বসি। তা তামাক খাবেন নাকি? আমার খাস চাকরকে না হয় আজ নাই ডাকলাম। নায়েব মশাই কি বলি সেদিক। চলুন তবে।
বসলাম উত্তরের বারান্দায়। কেল্লায় সব জমিদারি বসার স্থান। উত্তরে হাওয়াও বইতে লাগলো। আদো আলোতে ভালো করে চাইলাম জমিদার মশাইয়ের দিকে। বয়স 50 পেরিয়েছে। মাথার চুল এখনো সমানভাবেই কালো। ডাগর দুটো চোখে কোথাও যেন ব্যথিত ভাব। ঠোঁটের কোণে সদা হাস্যময় হাসিটা লেগেই রয়েছে। পরনে ধুতি পাঞ্জাবি, মাথায় সিটি কাটা চুল। এই হলো গিয়ে এক জমিদার। বেশ ভাব আছে, তা মানতেই হবে। বুঝলেন, একটা বিশেষ কাজে গিয়েছিলাম, সেই জন্য আজ আপনাকে রাত জাগতে হচ্ছে। তা আপনি কি কিছু একটা বলছিলেন বোধ হয়? অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু বলতে পারলাম না। দীর্ঘদিন ধরে রাত্রি জাগা স্পষ্ট ছাপটা আমার চোখ এড়ায়নি। তাই সে প্রসঙ্গ বদলে দিতেই বলে উঠলাম, সেসব হবে কোন, কথার কি আর অন্ত আছে? রাতটাও তো অনেকই হলো। কখন কোন সর্বনাশ এসে দরজায় টোকা দেয় তার তো ঠিক নেই। কাল না হয় সমস্ত বক্তব্যই পেশ করা যাবে। আপনি যান, বিশ্রাম নিন। আমার কথা যে উনি ফেলতে পারবেন না তা বিলক্ষণই জানতাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তখন সবে পুবের আলো ফুটেছে। ভোর ভোর থাকতেই আমি উঠে বেরিয়ে পড়লাম। পাশেই মাঝারি মাপে নদী থেকে স্নান সেরে যখন উঠলাম তখন গত রাতের মলিনতা ধুয়ে গেছে। নদীতে অবগাহনের প্রশান্তি এক আলাদা মাত্রা এনে দেয়। জমিদার বাড়িতে যখন ফিরলাম দেখলাম নায়েব মশাই বিষণ্ণ চিত্তে ঘুরে বেড়াচ্ছেন। আমায় দেখে যেন তিনি হাত ছেড়ে বাঁচলেন। কখন থেকে খুঁজছি আপনাকে। এত ভোরে আপনি কোথায় গিয়েছিলেন? দেখে তো মনে হচ্ছে স্নান সেরে ফেলেছেন। কোথায় আর যাবো, এই পাশের নদী থেকে স্নানটা সেরে নিলাম। এটা আমার বরাবরেরই অভ্যাস আর কি। সকাল সকাল স্নান করে ফেললে সারাদিন মনে এক অদ্ভুত শান্তি কাজ করে। বেশ, আপনার ঘরে ইতিমধ্যে আমি ঠান্ডা শরবত আর খই মুরকি সহযোগে জল খাবার রেখে এসেছি। খাওয়া শেষ হলে ডাকবেন। যত দেখেছিলাম ততই যেন অবাকই হচ্ছিলাম। সত্যি জমিদার বাড়ির প্রত্যেকেই অতিথি আপ্যায়নে সেরার সেরা স্থান দখল করে নিল আমার মনে। প্রত্যেকেই কঠোর পরিশ্রমী, কেতা দুরস্ত ভদ্রলোক। আর জমিদার মশাই নিজে তো একদম মাটিরই মানুষ। 10টা নাগাদ প্রাতরাশ দিয়ে যাব। আর দুপুরে কি খাবেন জানাবেন। মাছ মাংস সব চলে নিশ্চয়ই? হ্যাঁ, চলে। জমিদার মশাই এসেও খবর নিলেন। তার সাথে বাক্যালাপও চলল বেশ কিছুক্ষণ। আচ্ছা, আপনার পুত্রকে তো দেখছি না। আমার কথায় তিনি অবাক হবেন এ আমি নিশ্চিত ছিলামই। প্রায় অত্যাশ্চর্য দৃষ্টিতেই তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আমার পুত্র আছে সে কথা আপনি কিভাবে জানলেন? নায়েব মশাই, খাস চাকর বা দারোয়ানের সঙ্গেও তো কোনো কথা হয়নি আপনার এ বিষয়ে। জ্যোতিষ চর্চা করব আর এটুকু জানবো না যে এমন কিভাবে হয়? হ্যাঁ, আপনার কপালে স্পষ্ট পুত্রভাগ্য রয়েছে। তার বয়স এই 20 কি 21 হবে, তাই তো? জমিদার মশাই খুব অবাক চোখে তাকিয়ে বললেন, আপনি তো হুবহু বলে দিলেন। আপনি কি ত্রিকালদর্শী মহাপুরুষ? আমি এবার না হেসে আর পারলাম না। ওসব মহাপুরুষ মহাসাধু কোনোটাই আমি নই। খুব সাধারণ একজন মানুষই বলা চলে। তবে একটু আধটু বুঝতে পারি। সেই বিশেষ গুণ থেকেই বলছি, জমিদার মশাই, আপনার পুত্রের প্রাণ সংকটে। যার কাছে গেছিলেন সে যথেষ্ট চেষ্টা করছে, তবে সে যে নিজেই মহাবিপদে রয়েছে। বাঁচানো অসম্ভব হয়ে উঠবে। যাই হোক, হেয়ালি আর করবো না। আপনি সবটা এবার খুলে বলুন আমায়। সময় কিন্তু হাতে আর বেশি নেই। এমন হলে এই বাড়ির বংশধরকে রক্ষা করা আমার দ্বারাও সম্ভব হবে না। আপনার প্রতি মনের এক কোনায় যে অবিশ্বাসটা ছিল, সেই মেঘ এবার ধুয়ে মুছে গেল। আপনাকে অবশ্যই সবটা বলবো। তার আগে চলুন একটু বাইরে হিমেল হাওয়ার সঙ্গে প্রকৃতিটাকে উপভোগ করে আসি। জমিদার মশাইয়ের কথায় সায় দিলাম। দুজনেই বাইরের বারান্দাটায় এসে বসলাম। জমিদার বাড়ি রাজবাড়ির চেয়ে কম কিছু নয়, শুধু
পরিস্থিতি আর টাকার অভাবে তা খারাপ হয়ে পড়েছে। একবার আকাশের দিকে তাকিয়ে জমিদার মশাই বলতে শুরু করলেন, আমাদের জমিদারি অনেক বছর আগের, জানেন তো। প্রায় 100 বছর আগে আমার পূর্বপুরুষ এখানে এসে জমিদারি শুরু করে। সেই সময় আমাদের প্রতিপত্তি ছিল অন্যরকম। শুধুমাত্র জমিদারি সামলেই আমার পূর্বপুরুষ থেমে থাকেন। তখনকার সময় ওই নবাবী আমল জারি ছিল। নবাবের কাছে আমার পূর্বপুরুষ তার খাস চাকরকে কিছু বক্তব্য শিখিয়ে পাঠালেন। সেও সেভাবেই নবাবের কাছে পেশ করল। নবাব হলো খুশি। অনেক হিরে জহরাত মণি মুক্ত সাজিয়ে গুছিয়ে পাঠালেন। সেসব পাথরের মূল্য তো আপনি বোঝেনই। খাস মুর্শিদাবাদ থেকে এলো সেসব এই গ্রামে। ধন্য ধন্য করে উঠল মানুষজন। জমিদার হলে কি হবে, মানুষজন আমার পূর্বপুরুষকে একেবারে রাজার মতো মান্য করত। সে নিজেও ছিল মহাশক্তিশালী, বলশালী। দাম্ভিক না হলেও সবাই তাকে ভয় পেত, আবার শ্রদ্ধাও করত। তার পুত্র অর্থাৎ আমার ঠাকুর দাদার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। দুর্দন্ত প্রতাপ ছিলেন আমার ঠাকুরদা, কিন্তু তার ছেলে হয়েও আমার বাবা সেসব পাননি। নরম মনের মানুষ হয়েছিলেন। শুধুমাত্র ভালোবাসলেই হয় না, জানেন তো, শাসনেরও দরকার আছে খুব। আমার বাবা সেসব পারতেন না। প্রজাদের পাশে থাকতেন, সাহায্য করতেন। তবে কেউ কোনো অপরাধ করলে তাকে যোগ্য শাস্তি দিতে বাবার হাত কাঁপত না। তিনি বলতেন, সবাই তো মানুষ, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে শাস্তি দেওয়ার আমি কে? ওই ওপরে যিনি আছেন তিনিই দেবেন। ঠাকুরদার সময় চুরি ডাকাতি ছিনতাই করতে সবার পা কাঁপত, আর বাবার সময় সেসব বেড়ে উঠল প্রবল বিক্রমে। তারপর আর কি, কালের নিয়মে যা হয়। শেষ হলো জমিদারি। তবে আজও সব অনেকটাই একই রকমই আছে। আমি বসলাম বাবার পরে। যতটা পেরেছি ধরে রাখার চেষ্টা করেছি। পদ না থাক, ভালোবাসাটা যেন থাকে। ধীরে ধীরে সেই অনেক টাকা করি সব বিলীন হলো। এখন তো দেখছেনই অবস্থা। পিছন দিকটা ভেঙে পড়বে কোনোদিন, মেরামতি হয়ে ওঠে না। আমার ক্ষমতাও নেই সেসবের। বাড়িতে আজকাল মন টেকে না। এসবের মধ্যে কোনো রকমে দিন কাটছিল। এরই মধ্যে যা সব উপদ্রব হলো, তাতে তো একটা মাত্র পুত্র আমার। তার অবস্থা যদি এমন হয়, কোনো পিতা সহ্য করতে পারে না। কষ্ট করে হলেও জমিদারি থাকতে যে এলাহি ব্যাপার ছিল, আমি তো ধরে রাখতে সক্ষম হয়েছি। বিশাল সুন্দর রাজবাড়ি না থাকুক, সম্পর্কগুলো আছে। টাকা পয়সা হিরে জহরাত নাই থাকুক, স্মৃতি আছে ঢের। জমিদার বাড়ির এক খাস বদ্যি মশাই, সে তো আমার পুত্রকে বাঁচাতে গিয়ে নিজেও ওই পেতনির কবলে পড়ল। আমি যে কি করি ঠাকুর মশাই? জমিদার মশাইয়ের চোখের কোণে জল। পুরুষ মানুষ সহজে কাঁদে না, তা তো জানোই। যদি পুরুষ কাঁদে তবে বুঝতে হবে তার মনে কেউ হাতুড়ি ঠোকা মারছে। খুব গভীরভাবে মায়ায় জড়ানো সুতোয় কেউ টান না দিলে তাদের চোখ থেকে জল গড়ায় না। ওই সুপুরুষ শক্ত মনের মানুষটাকেও নিজের পুত্রের জন্য ভেঙে পড়তে দেখে আমার মনের কোনায় সূক্ষ্ম বেদনা হলো। তাকে বললাম, জমিদার মশাই কাঁদবেন না, আমাদেরকে লড়তে হবে এখনো অনেকটা। আচ্ছা, কোথায় আপনার পুত্র? তাকে না দেখলে তো হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, যত বড়ই প্রেতনির হাতেই পড়ুক না কেন সে, আমি তাকে রক্ষা করব। তার আগে আমাকে এবার খুলে বলুন তো ব্যাপারটা কি? আমার পুত্রকে মামার বাড়ি পাঠিয়েছি। আজ কিছুক্ষণ বাদেই হয়তো সে পৌঁছবে এখানে। এবার আসি আসল ঘটনায়। 25 কি 26 দিন আগেকার কথা। আমার পুত্রকে তার গুরুগৃহে পাঠিয়েছিলাম অস্ত্রবিদ্যার জন্য। এটা আমাদের বংশের ঐতিহ্য। আমরা প্রত্যেকেই খুবই ভালোভাবেই অস্ত্র চালাতে পারি। সেদিন সে
তীরধনুক বিদ্যাকে আয়ত্ত করছিল। বাড়ি এসে সে আমায় বলে এতদিন সে শুধু পুরুষকেই এইসব বিদ্যা অর্জন করতে দেখেছে, কিন্তু সেদিন এক নারীও ওর সাথেই যোগদান করে। গুরুর থেকে শিক্ষা নিয়ে সে পাশের জঙ্গলে তীরধনুকের সাহায্যে অনুশীলন করছিল। ঠিক এমন সময় তার পিছনে থাকা গাছের একটি ফলে কেউ তীর ছোঁড়ে। কিছুক্ষণ পরেই পাতার জাল থেকে বেরিয়ে আসে এক নারী এবং সে বলে এই তীর তারই ছোড়া। এত সুন্দর তীর চালাতে দেখে আমার পুত্র ভীষণ অবাক হয়। তার সাথে বাক্যলাপ করলে সে জানতে পারে তীরধনুক শিক্ষায় তার নাকি তেমন কোনো গুরুই নেই, একমাত্র আমার পুত্র ছাড়া। সেই মেয়ে নাকি আমার পুত্রকে তীর চালাতে দেখত গুরুগৃহে। সে ওই নিকটেই থাকে। রোজ দেখতে দেখতে সে শিখে নিয়েছে এবং দুর্ধর্ষ শিক্ষা অর্জন করেছে। এসব শুনে অবাক হলেও সেদিনের মতো সে ফিরে আসে বাড়িতে এবং এই আশ্চর্যের কথা সে আমাদেরও খুলে বলে। আমি ব্যাপারটা অতটা আমল দিইনি। একজন নারী একজনের পুরুষের সমতুল্য কখনোই নয়, বরং অনেক উচ্চ স্তরের হয় নারীরা। এ কথা আমি বিলক্ষণ জানি এবং মনে প্রাণে আমি বিশ্বাসও করি। একজন নারী চাইলে সব পারে, সব পৃথিবীকে নিজের বশে আনতে পারে, ভালোবাসায় দাসী হয়েও থাকতে পারে। তীরধনুক বিদ্যা শেখা এ আর এমন কি। এভাবেই চলল কয়েকদিন। সেই নারী একদিন আমার পুত্রের সঙ্গে ভাব পাতালো। সেসবে আমি কিছুই অত পাত্তা দিইনি। এর ঠিক সপ্তাহখানেক পর আমাদের গৃহে বদ্যিমশাই এলো। তার গত 3 দিন ধরেই আমার পুত্রের শরীর ঠিক যাচ্ছিল না। বদ্যিমশাই আসতেই আপ্যায়ন করে নিয়ে এলাম আমার ঘরে। খুব ধন্যবাদ দিলাম সময়ে আসার জন্য, নাহলে আমাদেরই ডাক পাঠাতে হতো। কিন্তু সে বাড়িতে এসে আমার পুত্রকে দেখা মাত্রই সচকিত হয়ে পড়ল। সাথে সাথে আতঙ্কে তার মুখ গেল শুকিয়ে। সবার প্রথমেই তিনি বাড়ির চারিধারে কি সব মন্ত্রপুত জল দিলেন। এই দেখুন, আসল কথাই ভুলে গেছি বলতে। আমাদের বদ্যিমশাই যেমন মানুষের শুশ্রূষা করেন, ঠিক তেমনই তিনি একজন জ্যোতিষীও বটে। ভূত প্রেত দর্শনে এবং সেসবের থেকে মুক্তি দিতে তার কথা অব্যর্থ ওষুধের মতো কাজ করে। তিনি এসেই আমার পুত্রকে দেখে শঙ্কিত মুখে বললেন, সর্বনাশের ইতিবৃত্ত। এই যে মহা সর্বনাশ উপস্থিত দেখছি, আপনার পুত্র এখন তার জালে পড়েছে। তার জালে বলতে কার জালে? জাল, চক্রান্ত, এসবই তার ষড়যন্ত্র। আপনার ছেলে যে আর সবার মতো নয়, এ কথা তো আগেও বলেছি আপনাকে। সে সবার চেয়ে আলাদা, অনন্য, সাধারণ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কেউ দেখতে পাই না তাদের, কিন্তু আপনার ছেলে পায়। এই জগতের বাইরে যে জগৎ আছে তাদের সাথে কথা বলার এক অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে আপনার ছেলে। আমরা তাদের কথা শুনতে পাই না, কিন্তু আপনার ছেলে তা পায়। আপনি বুঝতে পারছেন জমিদার মশাই, আমরা কার কথা বলছি? সেই জগৎ, যেই জগতে বাস করে সব অশরীরী ভূত, প্রেত, প্রেতিনী, ডাকিনী, হাকিনী এবং ডাইনি, আর সব কত জাতের ভৌতিক আত্মারা। মহাবিদ্যা, হাকিনী বিদ্যা, এই কথা তো শুনেছেন। আপনার ছেলে সেই হাকিনীদের প্রতিনিধির খপ্পরে পড়েছে। এ জগৎ আর ওই জগতের মাঝে আছে যে সূক্ষ্ম বেড়াচাল, সেই বেড়াচাল আপনার পুত্রকে আটকাতে পারে না। সে দুর্ভেদ্য বেড়াজাল ভেদ করে আপনার ছেলে দেখতে পেয়েছে সেই হাকিনীকে। সত্যি করে একটু ভেবে বলুন তো, এই কদিনের মধ্যে আপনার ছেলে কোনো নতুন নারীকে দেখেছে? এসব কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, এসব কি বলছেন বদ্যিমশাই? এসব সত্যি কিভাবে হতে পারে এসব? আমার পুত্র সবার চেয়ে আলাদা তা আমি জানি, কিন্তু তাই বলে অশরীরীদের জগতের কারোর সঙ্গে বাক্যলাপ। ঝট করে মনে পড়ে গেল ওই নারীর কথা। হ্যাঁ, ঠিকই তো। ও ছাড়া আর কারোর কথা তো আমার পুত্র আমায় বলেনি।
তাহলে কি সেই অসামান্য নারী কোনো সাধারণ মানুষ নয়? সে হাকিনি। যদি তাই হয়ে থাকে তবে তো সেই নারীকে দেখতেই হবে। কে সেই নারী? কে সেই হাকিনি যার পাল্লায় আমার পুত্র পড়েছে? বদ্যিমশাইকে বললাম, হ্যাঁ আছে একজন। বদ্যিমশাই বলে উঠলেন, ভালো মতোই বুঝেছি আমি, আমার চোখকে ফাঁকি দেওয়া সহজ কথা না। সে যাক, ওই নারী এখন পিছনে পড়েছে, ওকে সরানো কোনো সহজ কাজ হবে না। শুনুন জমিদার মশাই, দরকার হয় আমি নিজের জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করব, কিন্তু জানি না আদৌ পারবো কিনা। কারণ ডাকিনী প্রেতিনী হলে হয়তো এতটা সংকোচে কথা বলতে হতো না। শুধুমাত্র আজ এই হাঁকিনি বলে আমি এতটা আতঙ্কিত হচ্ছি। 4টে লোক আছে, স্বর্গলোক, মর্তলোক, পাতাল লোক এবং প্রেত লোক। নানান ধরনের প্রেতেদের কথা তো শুনেছেন, বহুবার আমিও বলেছি। এই প্রেত লোকের অন্তর্গত হলো এই হাঁকিনি। এরা মোটেও সাধারণ নয়। ডাকিনী যোগিনীদের চেয়েও অনেক অনেক গুণ ভয়ানক আর শক্তিশালী হলো এই ডাকিনী। আর তাই আগেকার দিনেও বড় বড় রাজারা খাস যোগী বাবাদের দিয়ে হাঁকিনি চালনা করে মেরে ফেলতো শত্রুপক্ষের রাজাদের। কিন্তু মুশকিল হলো, এই হাঁকিনিকে কাবু করতে হলে সাধককে বা সাধিকাকে প্রেত সিদ্ধ মহাপুরুষ হতে হয়। আমি সেসবের কিছুই নয়। প্রেতসিদ্ধ হওয়া ভীষণ কঠিন কাজ। বড় সাধু সন্ন্যাসীরা প্রেতসিদ্ধ হতে গিয়ে বেঘরে প্রাণ দিয়েছেন। সব সাধনা করতে হয়, সেই জন্য মৃত ব্যক্তি অর্থাৎ লাশের উপর দিয়ে হাঁটতে হয়। মৃত ব্যক্তির বুকের উপর বসে করতে হয় এই সাধনা। বীজ মন্ত্র পাঠ চালিয়ে যেতে হয়। একটা বিশেষ সময় পরে যখন ওই মরা জেগে ওঠে আর তার উপরে বসে থাকা সাধককে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, তখন সেই মরার সঙ্গে লড়াই করে তাকে পুনরায় শুইয়ে তার মুখে দিতে হয় মদ। জ্যান্ত মাছ মুখের মধ্যে দিয়ে মুখে চেপে ধরে রাখতে হয়। সাধনা সঠিক হলে সেই মাছ সঙ্গে সঙ্গে মরে গিয়ে লাশ গলার্ধকরণ করবে। নির্জন শ্মশানে বসে এই কাজ করা সহজ কাজ হয় না জমিদার মশাই, অনেক ধৈর্য লাগে। মনের মধ্যে থাকা সকল ভয় এবং ভোগ বাসনাকে দূরে করতে হয়। বাধা বিপত্তি লেগে থাকে প্রচুর। সাধনা করতে বসে সেই লাশ সাধককে নানান ধরনের দৃশ্য দেখতে হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সেই সাধক তার সাধনার ক্ষেত্রকে ত্যাগ করতে পারবে না লাশের উপর থেকে উঠতে। যদি ওঠে তবে সে লাশ জ্যান্ত হয়ে মেরে ফেলবে সাধককে। এই লাশের উপর বসে যে সাধনা করবে তার জন্য দরকার হয় বিভিন্ন রকমের সামগ্রী। তিথি নক্ষত্র মিলিয়ে শুরু করতে হয় এই সাধনা। তিথি মেলে তো নক্ষত্র মেলে না, সেসব মেলে তো সামগ্রী মেলে না। যদিও বা তা মেলে তো মেলে না সদ্য মৃত লাশ। শেষে 3টে জিনিস মিললেও শেষে সাধক সে কাজ সম্পূর্ণ করে উঠতে পারে না। বহু সাধকের সংস্পর্শে আমি এসেছি, কিন্তু কেউই সেই প্রেত সিদ্ধ হতে পারেননি। বেশিরভাগ তো সব জোগাড় যন্ত্র করে উঠতে পারেনি। আর একজন ছিল, তাকে আমি অনুসরণ করতাম খুব, কিন্তু তাকে আমি হারিয়ে ফেলেছি। তিথি নক্ষত্র, সামগ্রী, লাশ সব জোগাড় করে সে সাধনা শুরু করে। মৃতদেহের মুখে মদ, জ্যান্ত মাছ দিতেও সক্ষম হয়, কিন্তু এই বিচিত্র সব দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারেনি। ফলে মৃতদেহের ওপর থেকে উঠতেই তাকে মেরে ফেলে। আমি নিজে চেষ্টা করিনি বলবো না, করেছি, কিন্তু সফল হইনি। যাক সেসব কথা। আমি বাড়িতে আসতেই এই বাড়িতে ওই হাঁকিনির ছায়া ঘুরতে দেখেছি। অশুভ সংকেতও পেয়েছি। নাকে এসেছে ওর গন্ধ। এসবের সঙ্গে আমি ভালোভাবে পরিচিত জমিদার মশাই। আপনারা কেউই সেই গন্ধ পাবেন না ওদের দেখতে। আপনার পুত্রকে কেন্দ্র করে ওই অশরীরই ঘুরে বেড়াচ্ছে। আমি ওর খাটের চারপাশে বন্ধন করে দিয়েছি। কয়েক ঘন্টার মধ্যেই ওই হাঁকিনি পুত্রের শরীরের আশেপাশে ঘোরা বন্ধ করবে। তাবিজ দিয়ে দিচ্ছি, ভুলেও যেন না খোলে সেটা। ওটা খুললে আবার ওই হাঁকিনি আপনার পুত্রকে দুর্বল করতে আসবে। এত তাড়াতাড়ি সে শেষ করবে না আপনার পুত্রকে, বরং তার মায়ায় বাঁধ ভেসে দেবেন পুত্র যেন বাড়ি থেকে না বেরোয়। গুরু গৃহেও নয়, যতদূর মন বলছে সূত্রপাত ওখান থেকে। ওকে বাড়ি থেকে বেরোতে দেবেন না। ওই হাঁকিনি কিন্তু ওত পেতে বসে আছে।
মায়াবিনী পিছু ছাড়বে না। এরই মধ্যে যদি ওকে আটকানো না যায় তবে কিন্তু মুশকিল, কারণ এভাবে চলতে থাকলে আপনার পুত্রের আয়ু আর মাত্র 1 চন্দ্রমাস। এসব কি বলছেন বদ্যিমশাই? ঠিকই বলছি। 1 মাস পরে নৃশংসভাবে খুন করবে ওই হাকিনী, তাই তার আগেই ওই হাকিনীর পিছু ছাড়তে হবে। যদি পারেন তো প্রেত সিদ্ধ মহাপুরুষ খুঁজে আনুন, সেছাড়া আর কেউই আপনার পুত্রকে রক্ষা করতে পারবেন না। এ কাজ আমার দ্বারা হবে না, তবে আমার যে প্রথম জীবনের গুরু তিনি ছিলেন মহাপুরুষ, তার সঙ্গে আমার সংযোগ নেই বহুকাল। আমি চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার, তবে মনে হয় না সম্ভব হবে। পুত্রের প্রাণ বাঁচাতে চাইলে খোঁজ লাগান যত শীঘ্রই সম্ভব। আর মাত্র 20 দিন বাকি, কিন্তু আমি কাল এসে একটা যজ্ঞ করে যাব। এতে হাকিনীর প্রভাব একটু কমবে, কিন্তু শেষ তো হবে না। এসব বলে তিনি বিদায় নিলেন সেদিনের মতো। এর ঠিক পরদিনই আমাদের বাড়িতে কে এসেছিল জানেন? আমার পুত্রের প্রাণ নিতে এসেছিল ওই হাকিনী। কি বলছেন আপনি? আপনি তাকে দেখতে পেলেন? হাকিনীর রূপ ধরে আসলে তো তা অন্যরকম হতো। সে এসেছিল সেই রূপেই, যে রূপে সে আমার পুত্রকে দেখা দিয়েছে। বলি সে ঘটনা তবে। পরদিন বদ্যিমশাই এলেন আমার বাড়িতে আমার পুত্রকে দেখতে। সে তখন আগের থেকে একটু সুস্থ। দেখাশোনা করে চলে যাচ্ছিলেন, ঠিক এমন সময় বাইরে বেরোতেই ওই বারান্দার সামনে যে সদর দরজা, সেখানে দাঁড়িয়েছিল ওই মেয়েটা। তাকে দেখেই বদ্যিমশাই চিৎকার করে হুঙ্কার দিয়ে ওঠেন। কে তুমি? কেন এসেছো এখানে? আসল পরিচয় বলো। আমি নিশি। এই জমিদার বাবুর ছেলের সঙ্গে আমার পরিচয় আছে। আমরা একসাথে অস্ত্রবিদ্যা শিখছি। এসব মিথ্যে পরিচয় ছাড়ো। আমি খুব ভালো করে জানি তুমি কে, তাই সত্য স্বীকার করো। কেন পড়েছো তুমি ওর পেছনে? কি চাও? তবে শোন, আমি হাকিনী, মহাবিদ্যাদের অন্যতম বিদ্যার অধিষ্ঠাত্রী। আর তুই জানতে চাইছিস আমি কেন এসেছি? তুই তো খুব ভালো করেই জানিস তুই আমার আর শিকারের মাঝে কেন আসছিস বারংবার। এই বিদ্যা আমি চালনা করবই। তুই কোনো মতেই আমাকে আটকাতে পারবি না। আমার কার্যসিদ্ধিতে বাধা দেওয়ার চেষ্টা ভুলেও করিস না। আমি মহাবিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হাকিনী। আমায় আটকানো অত সহজ নয়। তোর সাধ্য তো নেই, আর তাও যদি তুই চেষ্টা করিস তবে প্রাণটা বেঘরে হারাবি। তোকে এখনো সময় দিচ্ছি। আমার আর আমার শিকারের মধ্যে থেকে সরে যা, না হলে এমন ভাবে মৃত্যু দেব দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কোনো মানুষ আর এই কাজ করার সাহস পাবে না। বদ্যিমশাই এবার শুনে ভয় পিছিয়ে যায়। তিনি খুব ভালো করেই জানতেন এই হাকিনীর সঙ্গে লড়াই করা তার সাধ্যের মধ্যে নেই। পিছিয়ে আসতে চাইলেই তার মনে পড়ে আমার পুত্রের শয্যাশায়ী অবস্থার কথা, আমার আর আমার স্ত্রীর করুণ অনুরোধের কথা। তিনি সঙ্গে সঙ্গে বারান্দা থেকে নেমে এগিয়ে যান দোরগড়ায়, অর্থাৎ সদর দরজার দিকে। তুই যদি ভেবে থাকিস এসব বলে তুই আমাকে আটকাতে পারবি, তবে ভুল করছিস। ওই ছেলেটাকে আমি কোনো মতেই তোর হাতে মরতে দেব না। তাতে যদি আমায় মরতে হয় তাই হবে। তোর এত বড় সাহস! ভেবেছিলাম তোকে আমি ছেড়ে দেব, মারবো না, কিন্তু তুই আমার সঙ্গে লড়তে চাইছিস। বেশ, এবার দেখ তোকে আমি কিরকম নৃশংসভাবে হত্যা করি। মৃত্যু যে কতটা যন্ত্রণার সেটা আমি তোকে বুঝিয়ে ছাড়বো। মৃত্যু কি অত সহজেই দেব তোকে? মোটেই না। তিলে তিলে মারবো তোকে। প্রাণ ভিক্ষা চাইবি, সেটা পাবি না।
একটা সময় পর তুই মৃত্যু ভিক্ষা চাইবি, তুই সেটাও পাবি না। ব্যথায় যন্ত্রণায় প্রাণ দিবি আর তারপরও তুই শান্তি পাবি না, তোর আত্মা পাবে না মুক্তি, ইহলোক থেকে বেরিয়ে যাবে না পরলোকে। ঘুরে বেড়াবি তুই তার মাঝখানে, দাসত্ব স্বীকার করবি আমার। আমি যা বলবো তুই সেটাই করবি। বলতে বলতেই সে এক রক্ত জল করা হাসি হেসে নিজের রূপ পরিবর্তন করে ফেলল। অত সুন্দর নারী মূর্তির চেহারা সম্পূর্ণ বদলে সেখানে দাঁড়ালো এক কঙ্কালসার চেহারার নারী কঙ্কাল। কঙ্কাল বললে হয়তো ভুল হবে, কারণ সেটি সম্পূর্ণ আক্ষরিক অর্থে কঙ্কাল ছিল না, কিন্তু তার ওই চিমসার দেহ কঙ্কালের চেয়েও কম কিছু নয়। গায়ের পাতলা চামড়া একেবারে মিশে গেছে হাড়ের সঙ্গে, তাতে শাড়ির মতোই জড়ানো এক টুকরো কাপড় দেখে মনে হচ্ছিল যেন বাঁশের গায়ে কাপড় জড়ানো রয়েছে। মাথার খোলা লম্বা চুল উঠছে এমনভাবে যেন মনে হচ্ছিল বড় বড় অজগর সাপ কিলবিল করছে সেখানে, এক্ষুনি বোধহয় ফনা তুলে মারতে আসবে। বড় বড় রোগা লম্বা হাতটা পেদনির মতো বাড়িয়ে দিল সে, তাতে বাজ পাখির ন্যায় নখ। পিঠের যে মেরুদণ্ড সেটা তার বাঁকা ছিল। আমি অবাক না হয়ে পারলাম না। মেরুদণ্ড যে কারোর বাঁকা হতে পারে তা সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। ঘাড়টা হেলে পড়েছে যেন একদিকে, সেই ঘাড় তুলেই মাথাটা সামনের দিকে এগিয়ে এসে হেঁটে আসছে সদর দরজার দিক থেকে। সঙ্গে সঙ্গে আবার তার সেই রক্ত জল করা হাসির শব্দে এই জমিদার বাড়ি যেন কেঁপে উঠল। কি ভয়ঙ্কর রূপ যে সেদিন প্রদর্শন হয়েছিল তা বোধহয় আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার স্ত্রী অন্দরমহলে থাকায় তিনি কিছুই লক্ষ্য করেননি, কিন্তু বদ্যিমশায়ের চিৎকার করে বলা কথায় আমি বেরিয়ে এসেছিলাম। আমার সামনে ওই হাকিনীকে দেখে নিজেকে ঠিক রাখা কঠিন হয়ে পড়েছিল। সেই হাকিনী সঙ্গে সঙ্গে মুখটা হাঁ করে চিৎকার করল। আমি দেখলাম তার মুখের মধ্যে কি যেন একটা দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম না। হিংস্রতা ভরা দৃষ্টি নিয়ে সে এগিয়ে আসতে লাগলো বদ্যিমশায়ের দিকে, যেন এক্ষুনি ওই শাপিত নখ দিয়ে বদ্যিমশায়ের পেট চিরে ফেলবে, পান করবে রক্তের ধারা। আমি ভয়ে ততষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। বদ্যিমশাই সঙ্গে সঙ্গে কি এক মন্ত্রপাঠ শুরু করলেন। চোখটা বন্ধ করে হাত দুটো জোর করে তিনি কাকে যেন স্মরণ করতে লাগলেন। সাথে সাথে দেখলাম ওই হাকিনীর মুখের ভাব গেল বদলে, কিন্তু না, ভয় সে পেল না, বরং নিজেকে আরো শক্তিশালী প্রমাণ করল। চোখের দুটো পাতা একবার আধ বোঝা করে সঙ্গে সঙ্গে আবার তাকালো, আর সাথে সাথে বদ্যিমশাই যেখানে দাঁড়িয়েছিলেন তাকে ঘিরে জ্বলে উঠল আগুন। আগুনের গণ্ডির মধ্যে দাঁড়িয়ে বদ্যিমশাই মনে মনে কাকে যেন স্মরণ করলেন। তারপর দেখলাম আগুনের ধারা ধীরে ধীরে কমতে শুরু করেছে, কিন্তু নিভছে না। এই দেখে ওই হাকিনীর মনে যেন আরো রাগ বেড়ে উঠল। সে তখন আকাশের দিকে বাড়িয়ে দিল তার ওই লিকলিকে দুটো হাত। জমিদার বাড়ি ঢেকে গেল অন্ধকারে, যেন সন্ধ্যের পর এক্ষুনি নামবে করাল রাত্রি। সাথে সাথে ধূলিঝড়ের মাত্রা বাড়তে লাগলো প্রবল বিক্রমে। এই লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। বদ্যিমশাই মন্ত্রপাঠ শুরু করলেন জোরে জোরে। ওম ক্রিং ক্রিং হুং হ্রিং হি হি দক্ষিণে কালিকে ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ক্রিম কল্যায়ন নমঃ। না, ঝড় কমল না, ধীরে ধীরে আরো বাড়তে লাগলো। পাশের ওই বড় বড় গাছ দুলতে দুলতে মনে হলো যেন এক্ষুনি ভেঙে পড়বে। আমি যেন নিজেই ঝড়ে উড়ে যাব এমন মনে হচ্ছিল। ওই দরজার কোণায় আমি দাঁড়িয়েছিলাম, আর ওই দিকে বদ্যিমশাই ওই ঝড়ের মধ্যেও ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। আর ঠিক
এই মুহূর্তে একটা মজার বিষয় কি হলো জানেন? আমি লক্ষ্য করে দেখলাম জমিদার বাড়ির দূরে থাকা গাছগুলো একটাও নড়ছে পর্যন্ত না। আশেপাশে ঘিরে থাকা গাছগুলো সব পড়ে যাবে এক্ষুনি, কিন্তু অন্য গাছগুলো যেন সম্পূর্ণ অন্য স্থানে পা দিয়েছে। ঝড়ের লেশমাত্র হাওয়া তাদেরকে ছুঁতে পর্যন্ত পারেনি। আমি বেশ বুঝতে পারছিলাম এসব ওই হাকিনীর মায়া, কিন্তু কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। শুভ শক্তির সাথে এই অশুভ শক্তির লড়াই শুরু হলো তখন। সে কি ঝড়, সব কিছু যেন প্রবল বিক্রমে সে ভেঙে চুরমার করে দেবে। বেশ অনেকক্ষণ চলল বদ্যিমশাইয়ের সঙ্গে এই হাকিনীর লড়াই, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তিনি ওই হাকিনীকে কোনো মতেই কাবু করতে পারলেন না, বরং তিনি হাঁপিয়ে উঠলেন। ওদিকে হাকিনী যেন আরো শক্তিশালী হয়ে উঠল। এতক্ষণে এত মায়া খাটিয়েও তার যেন কোনো শক্তি ক্ষয় হয়নি। সে দ্বিগুণ শক্তি নিয়েই লড়াই শুরু করলো। এদিকে বদ্যিমশাই একবার মন্ত্র উচ্চারণ করেই বুঝেছিল তার পক্ষে এই হাকিনীকে আজ ফেরানো সম্ভব হবে না। কিন্তু না আটকালে যে শুধু তার প্রাণ নয়, আমার পুত্রের প্রাণও যাবে, সে কথা ভেবেই তিনি কাজ করে যেতে লাগলেন। ঠিক এমন সময় হাকিনী হুঙ্কার দিয়ে উঠল। কি ভেবেছিস তুই ওসব মন্ত্র দ্বারা আমায় শাসাবি? পারবি না। এবার দেখ তোকে আমি কি পরিমাণ যন্ত্রণা দিই। বলেই সেই হাকিনী এবার একবার চোখ বন্ধ করে কি এক মন্ত্র পড়ল। তারপর মাটির দিকে তাকালো তার অগ্নি দৃষ্টিতে। সাথে সাথে সে কি এক বলয় তৈরি করে ছুঁড়ে মারল বদ্যিমশাইয়ের দিকে, আর তিনি প্রবল আর্তনাদ করে উঠলেন। আহ! হাকিনী এবার তার দুই হাতকে বড় করে এগিয়ে এলো বদ্যিমশাই ঠিক সামনেই, যেন এক্ষুনি সে ওই দুটো হাতের নখ দিয়ে বদ্যিমশাইয়ের পেট চিরে ফেলবে। কিন্তু এমন সময় বদ্যিমশাই আবারও ওই মন্ত্রপাঠ করলেন, আর হাকিনী তার দুই হাতের ধারালো নখ দিয়ে চেপে ধরল বদ্যিমশাইয়ের হাত। কেটে রক্ত ঝরতে লাগলো সেখান থেকে। আমি আর সহ্য করতে পারছিলাম না, জানেন তো। আমার পুত্রের প্রাণ রক্ষার্থে তাকে এভাবে কষ্ট পেতে হচ্ছে দেখে আমি সেখানে দাঁড়াতে পারছিলাম না। ঠিক এমন সময় হাকিনী আরও কি সব মায়ার দ্বারা বদ্যিমশাই চারিধারে এক মায়াবী গোলক তৈরি করলেন, যার ফলে তিনি আটকে পড়লেন সেই গোলকের মধ্যে। যেন মনে হচ্ছিল তিনি কোনো গোল এক জায়গার মধ্যে আটকে গেছেন। গোলকের ধারগুলো একটা ঘরের দেওয়ালের মতো শক্ত। তোর এত বড় সাহস, তুই আমায় গোলকে বন্দি করিস? দেখ দেখ এবার তোর কি হয়। বদ্যিমশাই আবারও জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে খুলে ফেলল সেই গোলকের বন্ধন। সাথে সাথে তিনি নিজের গাত্রবন্ধন মন্ত্র পড়তে পড়তে উঠে এলেন এই বারান্দায়, আর সেটা দেখে ওই হাকিনী চিৎকার করে উঠল। মায়া, ছলনা, তাও আমার সাথে! তুই জানিস যেখানে যে আমন্ত্রণ ছাড়া আমি এখন প্রবেশ করতে পারবো না, আর তাই তুই এইখান থেকে ওখানে পালালি কেন? লড়াই করার ক্ষমতা শেষ তবে? হ্যাঁ, এই সামান্য ক্ষমতা নিয়ে লড়তে আসিস তুই? ভুলে যাস তোরা সাধারণ মানুষ, আর আমি মহাবিদ্যা হাকিনী। আজ আমি ফিরে যাচ্ছি, কিন্তু শুনে রাখ, ওর প্রাণ আমি নিয়েই ছাড়বো। আমার কর্ম কখনো বৃথা যায় না। হাকিনী সেদিনের মতো ফিরে গেল, কিন্তু বদ্যিমশাই হলেন ভীষণ অসুস্থ। বারান্দায় ফিরতেই দেখলাম তার দুই হাঁটুতে ক্ষত। শুধু দুই হাত নয়, সারা শরীরে অনেক কাটা ছেঁড়া ক্ষত আছে। কি এগুলো কখন হলো? অনেক আগেই, কিন্তু কিছুই চোখে পড়েনি এবং ব্যথা অনুভব হয়নি, কারণ ক্রমাগত আমি মন্ত্রপাঠ করেছিলাম তাই। কিন্তু যেই মন্ত্রপাঠ থামিয়ে এলাম এখানে, অমনি এগুলো ফুটে উঠল। দেখলে না, ওই হাকিনী ক্রমাগত মন্ত্র, মায়া আর বলয় ছুটছিল, তখনই এগুলো হচ্ছিল। কিন্তু দেবীর কৃপায় আমি ওর সাথে লড়তে পেরেছি। ততক্ষণ লড়েছি, না হলে
অনেক আগেই প্রাণ যেত আমার, কিন্তু কিছু তো করার নেই। একটা না একটা সময় আমার মন্ত্র থামিয়ে ফিরতেই হতো, কারণ সমস্ত মন্ত্রপাঠ হলেও ওকে দমন করার মন্ত্র তো আমার জানা নেই। আর এক মুহূর্ত ওখানে থাকা যেত না, কারণ ও প্রাণনাশক আঘাত হানত আমার উপর, আর তারপর সকল বাধা কাটিয়ে পৌঁছে যেত পুত্রের নিকট। সে যাক, আমি আর চলি, কাল আসব। সেদিনের মতো তিনি বিদায় নিলেন, কিন্তু তারপর যা হলো তা যে কি বলবো আপনাকে। হাকিনি শাসিয়ে গিয়েছিল যে সে আসবে আবারও। এই সমস্ত কথা আমার স্ত্রীকে বললে তিনিও ভয় পেয়ে গেলেন। আমরা খুব ভয়ে ছিলাম যে যদি সে আবার আসে তবে আমরা কিভাবে তাকে আটকাবো। কোনো উত্তর জানা ছিল না আমাদের। কিন্তু সেদিন বিকাল থেকে রাত্রি গড়ালো, কিন্তু হাকিনি এলো না। আমি একটু অবাক হলেও স্বস্তি পেয়েছিলাম। পরদিন সকালেই বদ্যিমশাইয়ের কাছে আমি খবর পাঠাই, কিন্তু জানতে পারি তিনি মৃত্যুশয্যায় কাতরাচ্ছেন। কারণ সেদিন রাতে হাকিনি এই বাড়িতে নয়, বরং বদ্যিমশাইয়ের গৃহে গিয়ে তার উপর আঘাত এনেছে। আপনাকে তখন বলা হয়নি, শুধু এটুকু বলেছিলাম যে আমি এক দরকারি কাজে গিয়েছিলাম। সেই দরকারি কাজটা অন্য কিছু নয়, আমি বদ্যিমশাইয়ের গৃহে তাকে দেখতে গিয়েছিলাম। তার অবস্থা যে কি পরিমাণ শোচনীয় আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না। গিয়ে দেখলাম সেই ডাকিনী বদ্যিমশাইয়ের দেহ ক্ষত বিক্ষত করে দিয়েছে। শক্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে বদ্যিমশাইয়ের পিঠের এমন অবস্থা করেছে যে শয়ন তো দূরের কথা, তিনি ঠিক করে বসতে অবধি পারছেন না। এদিকে তার বুকেও আঘাত, শ্বাস নিতে অসম্ভব কষ্ট অনুভব করছেন তিনি। সারা হাতে পায়ে অসহ্য যন্ত্রণা তার, মাথায় শক্ত কিছুর আঘাত। যা অবস্থা তাতে তিনি নিজেই বলছেন যে তিনি বাঁচবেন না। সারা গায়ে শুধুই কাপড় জড়ানো। মানুষ না কাপড় জড়ানো লাশ, তার পার্থক্য করা মুশকিল হয়ে পড়েছে। আমার পুত্রের প্রাণ বাঁচাতে এসে সে যে এমন হবে তা আমি ভাবতেও পারিনি ঠাকুরমশাই। সব আমার জন্য হলো, সব আমার জন্য। বদ্যিমশাইয়ের এমন ক্ষতির জন্য শুধু আমি দায়ী ঠাকুরমশাই, আমি দায়ী। এত অবধি বলে থামলেন জমিদার মশাই। তখন ওই 10টা বাজে। নায়েব মশাই এসে ডাক দিলেন আমাদেরকে। প্রাতরাশ করতে হবে, সময় কিন্তু হয়ে এসেছে। আসুন ঠাকুর মশাই, জমিদার মশাই আসুন। বসলাম খেতে। কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হলো গরম গরম লুচি, ছোলার ডাল, কুমড়োর ছক্কা, সাথে রসগোল্লার পান্তুয়া। খেতে খেতে জমিদার মশাই বললেন, আয়োজন ভারী সামান্যই ঠাকুরমশাই। আসলে আমার স্ত্রীর মন মেজাজ তেমন ভালো নেই, তাই সেভাবে যত্ন আত্তি করে উঠতে পারছে না। আমি সত্যি ক্ষমা প্রার্থী ঠাকুরমশাই, একটু কষ্ট করে এই অল্প আয়োজন গ্রহণ করুন। এইসব কি বলছেন আপনি? এটা অল্প কোথায়? একটা কথা বলি জমিদার মশাই, প্রথমত আয়োজন যথেষ্ট, আর যদি অল্পই হতো তাহলে কোনো সমস্যা ছিল না। মন থেকে যদি কেউ খুব নিম্নমানেরও ও কিছু দেয় তবে তা গ্রহণযোগ্য, কিন্তু মনের মধ্যে যদি হিংসা অপ্রীতি নিয়ে সোনার গহনা দিলেও তা গ্রহণযোগ্য হয় না। আপনারা আমায় যথেষ্ট আদর যত্ন করেছেন। এই বাড়ির প্রত্যেকটা মানুষ এখন কি পরিমাণ ভয়ে দিন কাটাচ্ছে তা আমি বেশ ভালো করেই জানি। কালকে এমন একটা ঘটনা ঘটে গেছে, তারপরেও যে আপনারা হাসি মুখে সবটা সামলাচ্ছেন, এর চেয়েই তো উদার মনের পরিচয় পাওয়া যায়, তাই না? যাক, সেসব কথা বরং থাক। আপনার সাথে আমার বেশ কিছু দরকারি কথা আছে, সেগুলোর উত্তর না পেলে আপনার পুত্রকে ওই হাকিনীর হাত থেকে বাঁচানো সম্ভব নয়। আরও একটা কথা, ওই হাকিনী হয়তো আজকে রাতেই আপনার পুত্রের প্রাণ নিতে আসবে, তাই যা করার আমাদেরকে আজকেই করতে হবে। বেশ, আমি আমার দিকটা যতটা সম্ভব আপনাকে সাহায্য করব। নায়েব মশাই, আপনি যান। আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো আজকের দিনটা আপনি একটু সামলে নিন। আজ আমি আর ওসব কাজে হাত দেব না। খাওয়া শেষে আমি আর ঠাকুরমশাই একটি বিশেষ স্থানে যাব। আপনি ঘোড়াকে তৈরি করুন। কথাটা শুনে আমি একটু অবাক হলাম না। সে সময় ঘোড়ার গাড়ির প্রচলন ছিল খুবই, তবে সবাই কিন্তু সেসব রাখতে পারতেন না।
ঘোড়াকে দেখাশোনা করা, ঘোড়ার চালক রাখা, এসবে প্রচুর অর্থ ব্যয় হতো কিনা তাই। খাওয়া শেষ করে আমরা যখন উঠলাম তখন নায়েব মশাই জিজ্ঞাসা করলেন, জমিদার মশাই, ঘোড়ার চালক এসে পড়েছে। তিনি বাইরে অপেক্ষা করছেন, বেরোনোর আগে আমায় জানাবেন। বেশ। জমিদার মশাই, এবার তাহলে প্রশ্নটা করি। সত্যি করে ভেবে বলুন তো, আপনার ছেলের কি কোনো শত্রু আছে? আমার কথায় তিনি একবার ভুরু কুচকালেন, তারপর বললেন, না, তবে না, কেউ নেই। তবে আপনার আছে। সে শত্রু আপনার ওপর দিবারাত্রি নজর রাখছে, আর সেই চায় যে আপনার পুত্রের মৃত্যু হোক। আপনার কি কোনো ভাই ছিল? আমার প্রশ্নে জমিদার মশাই চোখ তুলে একবার তাকালেন। তার দৃষ্টিতে বদল এসেছে কিছুটা। তিনি যে অবাক হয়েছেন তা রীতিমতোই স্পষ্ট। প্রতিবার আপনি প্রমাণ করে দিচ্ছেন আপনি ঠিক কতটা সিদ্ধ পুরুষ। ঠিকই ধরেছেন। তবে আশ্চর্যের কথা এই যে সে শত্রু আমার রক্তের, আমার নিজের ভাই। মাথাটা নামিয়ে নিলেন তিনি। বুঝলাম এইসব কথা তিনি বলতে চাননি, কিন্তু বাধ্য হয়েই এক প্রকার তাকে বলতে হচ্ছে। আমি ইতিমধ্যে ঘোড়ার চালককে ডেকে পাঠিয়েছি। মনের কোনো এক কোণায় আমি বুঝতে পেরেছিলাম আপনি এই প্রশ্নটাই আমাকে করবেন। চলুন বেরোনো যাক, পথে যেতে যেতে সবটা জানাচ্ছি। বেরিয়ে পড়লাম আমরা। ঘোড়ার গাড়িতে বসলাম দুজন পাশাপাশি। ঘোড়া এগিয়ে চলল। আমার দাদা আছে একটা, আমার চেয়ে সে 5 বছরের বড়। 18 বছরে পা দিতেই তার মাথায় জমিদার হওয়ার স্বপ্নটা তীব্র হয়ে ওঠে। কিন্তু আমার বাবার মতো গুণধারী সে ছিল না। তার মনের মধ্যে কোথাও একটা এই ঐশ্বর্যের লোভ কাজ করত। মানুষের সেবার জন্য নয়, বরং দাম্ভিক ভাবের জন্য সে চাইতো জমিদার হতে, অঢেল সম্পত্তির মালিকানা পেতে। আমার বাবা এসব একদম পছন্দ করতেন না। তিনি একবার আমাদের দুজনের পরীক্ষা নেন। সে পরীক্ষায় আমি পাশ করি, আর তাতে আমার দাদা আমার ওপর ক্ষুব্ধ হয়। এরকম বেশ কয়েক মাস চললেই আমার বাবা জানিয়ে দেন তার বড় পুত্র নয়, তার ছোট পুত্র অর্থাৎ আমি বাবার পর জমিদারি পাব। এই কথায় আমার যে খুব একটা আনন্দ লেগেছিল তা নয়, কিন্তু দাদা রাগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। আমার তখন বয়স মাত্র 15। জমিদারি সামলানোর জ্ঞান আমার তখনও সেভাবে হয়ে ওঠেনি। এদিকে দাদার বয়স 20। সে আমার থেকে তুলনামূলক শক্তিশালী, জ্ঞানী এবং বাস্তব জ্ঞান সম্পন্ন এক যুবক। সে সামলাবে এই দায়িত্ব। কিন্তু এরকম জোর জবরদস্তিতে আমার পিতা খুবই ক্ষুব্ধ হন, কিন্তু কিচ্ছু বলেন না। সেই সময় আমার দাদা কুজালে পড়ে প্রচুর টাকা নষ্ট করে ফেলেন জুয়া খেলে। ধরা পড়ে বাবার কাছে তীব্র বকুনি খান। আর ঠিক এমন সময় দাদা খপ্পরে পড়েন এক কাপালিকের। সেই কাপালিক আমার দাদাকে নিজের দলে টানতে লাগলো। দাদা সারাদিন হঠাৎ করেই তার সাথেই থাকতে শুরু করলো। সেই কাপালিক তার ডেরা পেতেছিল এই গ্রামের মন্দিরের এক পাশে। আর সেই মন্দিরটা ঠিক জনসমাজে প্রচলিত মন্দির নয়। সেখানে নিত্য পুজো হয় না, ফুল পড়ে না, দুধ চড়ে না। তারই পাশে বাঁশের ঘর বানিয়ে থাকতো সেই কাপালিক। আর ওই মন্দিরের কিছুটা পর থেকেই বড় ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে চলতো তার সাধনা। এরকমই একদিন বাবা দেখলেন তার বড় পুত্র এসবে মনোনিবেশ করেছে। তাই দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। আটকাতে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। সে কাপালিকের পিছু ছাড়ল না। তিনি দেখলেন তার পুত্রকে সেই কাপালিক অঘরী বিদ্যা শেখাচ্ছে। একদিন তিনি ঘরে গিয়ে দেখলেন ঘর ফাঁকা। আমায় বললেন আমার দাদাকে তিনি সারা বাড়ি খুঁজেও খুঁজে পাননি। তখন আমি আর বাবার সঙ্গে সঙ্গে ছুটলাম সেই মন্দিরের পাশে সাধুর ডেরায়। দেখলাম অন্যান্য জিনিস রয়েছে, কিন্তু সাধু নেই। আর তার দোরগোড়ায় খুলে রাখা রয়েছে আমার দাদার খড়ম। বুঝতে বাকি রইল না কিছুই।
জঙ্গলে প্রবেশ করে দেখলাম গণ্ডি কেটে ভেতরে চলছে সাধনা। দাদার অঙ্গে সেই রক্তাম্বর পোশাক, বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে কাপালি। বাড়ি ফিরে এলাম সেদিন। পরদিন সকালে দাদা ফিরল। আমার বাবা আমার দাদাকে কোনো কিছুই বললেন না। তিনি সোজা গেলেন সেই কাপালিকের কাছে। তারপর বললেন সেই কাপালিককে যেন তিনি তার বড় পুত্রকে এসব থেকে সরে আসতে বলেন। সেই কাপালিক আমার বাবার কথা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। তাই বাবা ফিরে আসেন ঘরে। ঠিক 2 দিন যেতেই আমার দাদা অগ্নিমূর্তি ধারণ করল আর জিজ্ঞাসা করল কেন তার সাধনায় বাধা দেওয়া হচ্ছে। বাবা অনেক বোঝালো, যখন দাদা শুনল না তখন বাবা ঠিক করলেন তাকে বের করে দেবেন বাড়ি থেকে। রাগের বশেই হোক আর নিজের ইচ্ছাই হোক, দাদা কিন্তু বেরিয়ে গেল বাড়ি থেকে। বেরোনোর আগে সে এটাও বলে গেল যে সাধনা করে মহাপুরুষ হয়ে তিনি ফিরবেন আর রাজ করবেন গোটা বিশ্বে। জমিদারি তিনি নিয়েই ছাড়বেন, সাথে অনেক শক্তির অধিকারী হবেন তিনি। আমার দিকে রক্তচক্ষু দিয়ে বলেছিলেন, বলিস না, তোর জন্য আমি বাড়ি হারালাম। জমিদারের বড় পুত্র হয়েও ভাগ পেলাম না। আমি কিন্তু আমার ভাগ নিতে আসবো, নিঃস্ব করে ছাড়বো তোকে। এরপর তিনি ফিরে আসেননি আর। এই দৃষ্টিতে কি তাকে শত্রু বলা যায়? কিছুক্ষণে নীরবতার পর তারপর তিনি বললেন, আমরা চলে এসেছি ঠাকুরমশাই। নামলাম ঘোড়ার গাড়ি থেকে। একটা বড় মন্দিরের সামনে দাঁড়ালাম আমরা। এই সেই মন্দির, আসুন। এই যে এইটা হলো সেই কাপালিকের ডেরা। যদিও এতদিন কেটে যাওয়া এটা আর বসবাসের উপযুক্ত নেই। শুকনো পাতার ওপর হাঁটতে হাঁটতে জায়গাটা পরিদর্শন করলাম আমি। বেশ বুঝলাম সেই কাপালিক ফিরে না এলেও জমিদার মশাইয়ের দাদা ফিরে এসেছেন, আর খুব সম্ভবত তিনি এই জঙ্গলের মধ্যেই আছেন। আপনার দাদা ফিরে এসেছেন জমিদার মশাই। আপনার পুত্রের প্রাণ শেষ করতে তিনি এই হাকিনীর আশ্রয় নিয়েছেন। হাকিনী চালনা তারই কাজ। আমি জানি আমার কথা আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে, সেটাই স্বাভাবিক। তবে যদি প্রমাণ চান তবে চলুন, জঙ্গলের মধ্যেই দেখা পাবেন তার। আমরা জঙ্গলে প্রবেশ করলাম। ভীষণ ঘন সেই জঙ্গল। জঙ্গলটা যেন মায়াবী এবং বেশ রহস্যময়। খুব কাছেই যেন কোনো নদী, তার জলের কুলুকুলু ধারা শুনতে পেলাম। চারিদিক পাখিদের কুজন শুনতে পাচ্ছি। সূর্যের আলো এদিকে তেমন পড়েনি। দুদিকে রঙিন বাহারি গাছ, তার আগায় রঙিন ফুল, যাতে প্রজাপতির ভেসে বেড়ানো আমার মনকে সাময়িক শান্তি দিল। কিন্তু জানতাম এই জঙ্গলের গভীরে গেলে আর শান্তি লাগবে না, কারণ সেখানে চলছে যজ্ঞ। মহাযজ্ঞে মেতে আছে জমিদার মশাইয়ের দাদা। তিনি যে এখন সাধু কাপালি। হাকিনী বিদ্যার শেষ দিন আজ। আজই ওই হাকিনী প্রাণ নেবে জমিদার মশাইয়ের পুত্রের। আর যদি তা সম্ভব না হয় তবে প্রাণ যাবে চালকের, আর সেটি কখনোই হতে দেবেন না চালক। তাই তো এত সাধনা। ভবিষ্যতে কি কি বাধা আসতে পারে সব বুঝে তিনি চাল দেবেন, যাতে তার পরিকল্পনা ভেস্তে না যায়। অনেকটা হাঁটার পর জমিদার মশাই প্রশ্ন করলেন, অনেকটা গভীরে চলে এসেছি। এখানকার পরিবেশটাও কেমন ভয় ধরানো। দিনের আলো তো বিন্দুমাত্র নেই। মনে হচ্ছে সন্ধে ঘনিয়ে এসেছে। সন্ধে এখানে সবসময় ঘনিয়ে থাকে, আর ঠিক একইভাবে আপনার পুত্রের জীবনেও তা ঘনিয়ে এসেছে। সেই কাল রাত্রি কাটিয়ে দিনের আলো আনতে হবে, আর তার আগে আপনার কিছু সত্য জানা দরকার। তাই তো এখানে আসা। আসুন, ওই গাছের পিছন দিকটা আসুন। ওখান থেকে আপনি আশা করি স্পষ্টই দেখতে পাবেন। গাছের পিছনে দাঁড়িয়ে দেখলাম এক কাপালিক সাধনায় মত্ত। পরনে তার এক টুকরো মাত্র বস্ত্র। দাড়ি, গোঁফ, চুল অনেক অনেকই বড়। চোখ দুটো বন্ধ। মুখে মন্ত্র উচ্চারণ চলছে, আর সামনে যজ্ঞও চলছে। এ কি? এ তো আমার দাদা। হায় রে, এ কি চেহারা হয়েছে তার!
হ্যাঁ, আমারই তো। ওই যে তার পায়ের জন্ম দাগ। নিজের দাদাকে এইভাবে দেখে জমিদার মশাই বেশ অবাকই হলেন এবং হতভম্ব। ফিরে চলুন ঠাকুর মশাই, ফিরে চলুন। আর কিছুই বোঝার নেই আমার। আমার পুত্রকে যে মারতে চায় সে যে নিজের রক্তের দাদা, এ কথা ভাবতেও আমার বাঁচছে। জমিদার বাড়ি ফিরে চলুন ঠাকুর মশাই, এখন ফিরে চলুন। ঘোড়ার গাড়িতে উঠে বসলাম। জমিদার বাড়িতে ফেরার আগে পর্যন্ত জমিদার মশাই একটিও কথা বললেন না। তিনি যে কি পরিমাণ আঘাত পেয়েছেন তা ভালোভাবেই বুঝলাম। ঘোড়ার গাড়ি থেকে নেমে ভিতরের বাড়িতে প্রবেশ করলাম। দুপুরের খাবার খেতে ডাক পড়ল খুব শীঘ্রই। সে এক বিশাল আয়োজন। বড় কাঁসার থালায় গরম গরম দুলাই পাঞ্জি চালের ভাত, ভাতের ওপর বাড়িতে তৈরি গাওয়া ঘি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সরু সরু করে কাটা আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কলা ভাজা, ঢেঁড়স ভাজা এবং এঁচোড় ডালনা, ঝিঙে চচ্চড়ি, কাতলা মাছের ঝোল আর কষা মাংস। খাওয়া দাওয়া শেষ করে বৈঠকখানায় এসে বসলাম। আর ঠিক এমন সময় বাইরে ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেয়ে বুঝলাম কেউ এসেছে। আর তা যে জমিদার মশাইয়ের পুত্র ছাড়ার কেউ নয় তা বিলক্ষণ জানতাম। তার সাথে আর আলাদা করে কথা বলার দরকার ছিল না। জমিদার মশাই তাকে সমস্ত কথাই ব্যক্ত করলেন। সন্ধে নামলো জমিদার বাড়িতে। সন্ধে 6টা হবে তখন, কিন্তু মনে হচ্ছিল যেন রাত 12টা বাজে। জমিদার বাড়িতে আলো জ্বালানো দায় হয়ে উঠল। সমস্ত মোমবাতি নিভে যেতে লাগলো। আগুন ধরিয়ে বারবার আলো জ্বালিয়ে রাখাও সম্ভব হচ্ছিল না। এ কি কাল রাত্রি নামলো ঠাকুর মশাই? আলো জ্বালানোই যে যাচ্ছে না। যাবে না তো জমিদার মশাই, এ এক সর্বনাশের সূচনা। আপনার পুত্রকে নিয়ে আসুন। আমি নায়েব মশাইকে বলে রীতিমধ্যেই যোগের সমস্ত জিনিসই আনিয়ে রেখেছি। ছাদে যজ্ঞ হবে আজ। আসুন, তাকে নিয়ে আসুন। ছাদে উঠলাম। ঘুটঘুটে অন্ধকারে কিছু ঠাওর করা যায় না। জমিদার মশাই আর তার পুত্র দুজনেই হোঁচট খাচ্ছিলেন। ভাবলাম আমার ক্ষমতার কিছুটা দিয়ে তাদেরকে আলো দিই, কিন্তু সে কাজ আর করলাম না, কারণ তাতে অপব্যবহার ছাড়া আর কিছুই হবে না। তাদেরকে কণ্ঠির মধ্যে বসিয়ে দিতেই জমিদার মশাই আলো জ্বালানোর চেষ্টা শুরু করলেন। আপনি যতই চেষ্টা করুন জমিদার মশাই, আজ কোথাও কোনো আলো থাকবে না। মশাল জ্বালুন আর যাই করুন না কেন, আলো কিছুতেই আমাদের স্বাদ দেবে না। আকাশের দিকে একবার তাকান, অন্ধকার নজরে আসছে, তাই তো? মৃত্যুর করাল গ্রাসের ছায়া আজ নেমে আসছে গ্রামের ওপর দুর্বিষহ হয়ে। সমস্ত চরাচর আজ অন্ধকারের বাতি জ্বালিয়ে নির্ঝুম নিস্তব্ধতায় কুঁকড়ে রয়েছে। তারাগুলোও অস্পষ্ট। চাঁদ ঢাকা পড়ে গেছে। চারদিকে শ্মশানের নিস্তব্ধতা, প্রাণ নেই, আলো নেই, বিশ্রী পচা গন্ধে ভরে গেছে চারিদিক। অমানিসে যেন সংকেত দিচ্ছে অমঙ্গলেরই। জমিদার মশাই, দেখতে পাচ্ছেন জঙ্গলটা যেন কেমন সর্বগ্রাসী পাপের মতন জড়িয়ে আছে আমাদের। এর থেকে কি বাঁচতে পারবে আমার পুত্র? তার প্রাণ যে সংকটে। সে চেষ্টাই তো করব। আপনারা আপনাদের গণ্ডি থেকে বেরোবেন না। আমায় এবার যজ্ঞটা শুরু করতে হবে। আপনারা বসুন ধীরে সুস্থে। আজ আর ডাকেও কিন্তু কান দেবেন না, কেমন? পঞ্চমন্ডির আসনের কথা বলেছিলাম আগে একবার, কি মনে আছে তো? হ্যাঁ, একটু একটু আছে। এক বিশেষ ধরনের প্রক্রিয়া যেটায় 5টা জিনিস লাগে। প্রথম হলো চাড়াল অথবা চণ্ডালের মাথা, দ্বিতীয় হলো কেউটে জাতীয় বিষধর সাপের মাথা, তৃতীয় শেয়াল অথবা বেজির মাথা, চতুর্থ হনুমানের মাথা এবং পঞ্চম অপঘাতে মৃত্যু হওয়া কোনো মানুষের মাথা। ঠিক বলেছ, এই আসন তৈরি করাটা দরকার ছিল, কিন্তু এই সব জিনিস হঠাৎ করে চাইলেই তো আর পাওয়া যায় না। তাই সেদিন সকালেই আমি আগে থেকে সব গুছিয়েই রেখেছিলাম। সেসব দিয়েই আসন তৈরি করলাম আমি। এসব দেখে জমিদার মশাই বেশ অবাকই হয়েছিলেন। সে যাকে এই 5 প্রকার মাথা সংগ্রহ করার পর সেগুলোকে শোধন করে নিলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু আর চিনি দিয়ে শুদ্ধ করে নিলাম।
এই পঞ্চ মন্দির আসন তৈরি করার পর সেই 5টি মাথাকে মাটি খুঁড়ে চাপাও দিয়ে দিলাম। তারপর সেই স্থানটিকে ভালো করে মুড়ে বেদির আকার দিয়ে সেখানে বসলাম। তারপর শুরু করলাম মন্ত্র উচ্চারণ। আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই হাকিনী এসে উপস্থিত হলো সেখানে। সে আর তখন সেই সুন্দর রূপে নেই, বরং তার আসল রূপেই ফিরে এলো সে। আমার কার্যে বাধা দিস তুই? তোর সাহস তো কম নয়। জেনে রাখ, আমার সাধক আমায় পাঠিয়েছে ওর প্রাণ নিতে, আর ওর প্রাণ না নিয়ে আমি ফিরবো না। জমিদার মশাই ধীরে ধীরে অসাড় হয়ে পড়তে থাকেন। আমাদের চোখের সামনে যেন মহাশূন্য উপস্থিত হয়েছে। সে পিশাচিনী সোজাসুজি তাকায় আমাদের দিকেই। তার চোখে তখন সর্বগ্রাসী ধ্বংসাত্মক কাল ক্ষুধা। শিয়ালের ডাক ভেসে আসছে গগন বিদারী কান ফাটা শব্দে। সেই হাকিনী তার মন্ত্র বলে জমিদার মশাই এবং তার পুত্রকে বেঁধে ফেললেন। সে বাঁধন খোলার সাধ্য তাদের নেই। এক এক করে বলয় তৈরি করে সে ছুঁড়ে মারতে থাকে জমিদার মশাইয়ের পুত্রের দিকে, আর আমি তার প্রতিরোধ করতে মন্ত্র উচ্চারণ করতে থাকি। ওং ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। ওং ক্রিং কালৈ নমো। ওং ক্রিং কালৈ নমো। পঞ্চামৃত স্নানম সর্বাপ্রিয়ামি। ওং হিং কালৈ নমো। গঙ্গা স্নানম সর্বাপ্রিয়ামি। ওং ক্রিং কালৈ নমো। পঞ্চামৃত স্নানম সর্বাপ্রিয়ামি। ওং ক্রিং কালৈ গঙ্গা স্নানম সর্বাপ্রিয়ামি। মা কালীকে স্মরণ করতে থাকি। তিনি যে আমায় সাহায্য করতে পারবেন তা আমি জানতাম, কিন্তু হাকিনীর বিরুদ্ধে লড়াই এতটাও সহজ হবে না তাও জানতাম। হাকিনী গর্জে উঠে নানান ফন্দি শুরু করলো। মায়াবিনী এবার চাল খাটালো অন্যভাবে। হঠাৎই নিচের তলা থেকে ডাক এলো নায়েব মশাইয়ের। জমিদার মশাই, গিন্নিমা বিপদে পড়েছেন, আপনাকে ডাকছেন, শিগগিরই আসুন, সাথে পুত্রকেও নিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে জমিদার মশাই গন্ডি ছেড়ে উঠতে উদ্যত হলেন। আপনি কি করছেন? কোথায় যাচ্ছেন? শুনলেন না ঠাকুর মশাই, আমার স্ত্রী বিপদে পড়েছেন, আমায় যেতে হবে। ওটা ওই হাকিনের ছলনা জমিদার মশাই, আর কিচ্ছু না। আপনার স্ত্রী একদম ঠিকই আছেন, আমি তাকে সঠিক স্থানে রেখে এসেছি। আপনি বৃদ্ধা চিন্তা করবেন না। আমার যজ্ঞ শুরু হলো। কোনো উপায় না পেয়ে আমি মধু সুন্দরী দেবীকে স্মরণ করি। উঠে দাঁড়িয়ে এবার মন্ত্র উচ্চারণ শুরু করি। আমি তারপর যজ্ঞের আগুনের দিকে ছুড়ে দিই মন্ত্রপুত জল। হাকিনী চিৎকার করে ওঠে। এবার মনে মনে আবার মধু সুন্দরী দেবীর কাছে প্রার্থনা করি। তিনি আমার ডাক শোনেন। আমার হাতে আবির্ভূত হয় একটি বিশেষ স্ফটিক। আমি তৎক্ষণাৎ বুঝতে পারি এই স্ফটিকের ক্ষমতা ঠিক কতটা। একমাত্র এটা দিয়েই সম্ভব ওই হাকিনীকে শেষ করা। ধীরে ধীরে এগিয়ে যাই আমি যজ্ঞের দিকে। তারপর মন্ত্র উচ্চারণ করতে করতে সেই স্ফটিক ছুঁড়ে মারি যজ্ঞের আগুনে, আর সাথে সাথে সেই হাকিনী আহত হয়ে ফিরে যায়। আর এরপরই ঘটনাটা আরো সাংঘাতিক হয়ে ওঠে, কারণ ওই হাকিনী তো তার শেষ কাজ করতে পারেনি। সে এবার যাবে সাধকের প্রাণ নিতে। যজ্ঞ শেষ করে জমিদার পুত্রকে গিন্নিমার কাছে রেখে আমি আর জমিদার মশাই বেরিয়ে পড়ি। অন্ধকার ছেয়ে রয়েছে জঙ্গল। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে চললাম আমরা। বেশ কিছুটা হেঁটে যখন জঙ্গলের গভীরে প্রবেশ করলাম, তখন সেখানকার দৃশ্য দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না জমিদার মশাই। হাকিনী গলা টিপে ধরেছে জমিদার মশাইয়ের দাদার। সেখান থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র মর্মান্তিক দৃশ্য। তার গলা দিয়ে কোনো স্বর বেরুচ্ছিল না। চোখ দুটো বিস্ফারিতভাবে বেরিয়ে এসেছে, জিভটাও বেরিয়ে এসেছে বাইরের দিকে। সেই হাকিনী এবার তাকে শেষ করতে চায়, কারণ তার কাজ সমাপ্ত হয়নি।
কারুর প্রাণ না নিয়ে সে যাবে না। আজ তার কর্ম সমাপ্তির দিন। এ কি, ওই হাকিনি কি মেরে ফেলবে দাদাকে? জমিদার মশাইয়ের চোখে দেখলাম স্পষ্ট ভয় আর দুশ্চিন্তার আভাস। তিনি চিন্তিত, ভয়ার্ত। তাই তো নিয়ম জমিদার মশাই। হাকিনিকে জাগানো যেমন কঠিন, তেমনই তাকে দিয়ে কাজ করাতে গেলে বাধা বিপদ তো থাকবেই। এরা এটাই করে, কার্য সমাপ্ত না হলে সাধকের প্রাণ নাশ, খুব নৃশংসভাবে হত্যা করে। এ দেখার থেকে না দেখাই ভালো। চলুন, ফিরে চলুন, এখনো একটি কাজ আমাদের বাকি আছে। না ঠাকুর মশাই, যতই হোক সে তো আমার দাদা। তাকে মৃত্যুর পথে ফেলে কোথায় যাব আমি? মৃত্যুর পর আমি আমার দেবতাকে কি জবাব দেব? নিজের পুত্রের প্রাণ রক্ষার্থে আমি দাদাকে মেরেছি। প্রাণ হত্যার দায় নিয়ে আমি বাঁচব কি করে ঠাকুর মশাই? আমি যাব ওই হাকিনীর কাছে, দাদার প্রাণ ভিক্ষা চাইব আমি। আপনি আটকাবেন না আমায়। আপনি প্রাণ ভিক্ষাটা চাইলেও কোনো লাভ হবে না, কেউ পারবে না ওনাকে বাঁচাতে। এটাই নিয়ম, এটাই ওনার শাস্তি, ওনার কর্মফল। কোনো বড় শক্তির সাধনা কোনো কিছু দিয়েই মহাবিদ্যাকে আটকানো যায় না। ফিরে চলুন আপনি, আসুন আমার সঙ্গে। জোর করে টেনে আনলাম জমিদার মশাইকে। তিনি যে কি পরিমাণ আমায় অনুরোধ করেছিলেন একমাত্র আমি জানি, কিন্তু ওনার কথা আমি রাখতে পারিনি। আমার তো আর কিছুই করার ছিল না সেদিন। বাড়ি ফিরে জমিদার মশাইয়ের পুত্রকে তাবিজ বানিয়ে দিলাম। বললাম যেন সে সেটা 1 মাস ধারণ করে তারপর তা গঙ্গার জলে বিসর্জন দেয়। জমিদার মশাইয়ের স্ত্রী এবং বাড়ির সকলে আমায় অনেক ধন্যবাদ দিলেন। তবে জমিদার মশাই বললেন, কি থেকে কি হয়ে গেল? সেদিন যদি জমিদারি তার হাতে দিয়ে দিতাম তবে হয়তো আজ আমার দাদাকে মরতে হতো না। এই পাপের জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করছেন জমিদার মশাই। উনি ওনার কর্মফল পেয়েছেন, আর কিছুই না। আর আপনি ছাড়া এখানকার যোগ্য জমিদার মশাই আর কেই বা হতে দিতে পারে বলুন তো? গ্রামের সকল মানুষকে আপনি যথেষ্ট স্নেহ করেন, সেটা কোনোদিনও আপনার দাদা করতো না। অনেক অত্যাচার হতো। ভেবে দেখুন তো, ওই একটি প্রাণ বাঁচিয়ে যদি অত্যাচারের নির্মম মৃত্যু হিসাবে গ্রামবাসীদের দেখতেন, আপনার ঠিক কেমন লাগতো? মা আমাদের সঠিক পথই দেখান সব সময়, তাই তার ওপর বিশ্বাস রাখুন। আর একটা কথা, এই বাড়ির পশ্চিম দিক বারবার ভেঙে পড়ছিল বলছিলেন না? তার এক বিশেষ কারণ আছে। সেখানে আপনার দাদা এক মন্ত্রপুত ঘট স্থাপন করেছিলেন, তাই এসব অনাচার হয়েছে। আপনি ওই দিকের দেওয়ালটা ভেঙে সেই ঘট উদ্ধার করে নদীতে ভাসিয়ে দেবেন, তারপর আবার নতুন করে নির্মাণ করবেন, কেমন? তারপর আর ওই অংশ কখনোই ভেঙে পড়বে না। রাত তো কেটে ভোর হলো, দেখুন আলো ফুটে গেছে। এবার আমায় বেরোতে হবে, আমার আর থাকা যাবে না। চলে যাবেন? না না, তা কি করে হয়? কয়েকটা দিন থাকুন এখানে, তারপর ফিরবেন। না জমিদার মশাই, আমার এখানকার কাজ সমাপ্ত হয়েছে, এবার আমায় যেতেই হবে, না হলে যে মায়ার টানে আটকে যাব। ফিরে এসেছিলাম সেদিন। হাকিনীকে শেষ করে জমিদার মশাই এবং তার পুরো বংশ খুশির আমেজে খেলে ওঠে। তোমাদের একটা কথা বলি, বুঝলে, এ হাকিনী বড়ই সাংঘাতিক। কি যে নৃশংসভাবে হত্যা করে তা তোমরা জানো না। জমিদার মশাই সে দৃশ্য সহ্য করতে পারতেন না বলেই তাকে সেখান থেকে নিয়ে এসেছিলাম। তবে আমি তো জানি ওই হাকিনী কতটা নির্মমভাবে হত্যা করেছে ওনার দাদাকে। দেহটাকে খুবলে খেয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে সে জঙ্গলে। খুব সাবধান, ধন সম্পত্তি বা কোনো রকম কোনো মায়ার জালে পড়ে হাকিনী সাধনা করা উচিত নয়। সাধককে যেমন সে দুনিয়ার সকল ক্ষমতার অধিকারী করে, তেমনি প্রাণও হত্যা করে। এটাই তো জগতের নিয়ম। ভালোর সাথে যদি মন্দ না থাকে তবে ভালোর মূল্যই বা কি? হ্যাঁ, দুটোকেই আপন করে নিয়ে বেছে নিতে হবে, কি বুঝলে? এই অবধি বলে থামলেন ঠাকুরমশাই। আমাদের মনে একবার ভয় হলো সেই হাকিনীর ঘটনা
আর জমিদার মশাইয়ের নৃশংস মৃত্যুর কথা শুনে। চারিমা আর ঠাকুর মশাইকে বিদায় জানিয়ে আমি আর কেশরী বাড়ির দিকে পা বাড়ালাম।